আচ্ছা, আজকে আগের দিনের ক্লাসে আমরা মেইনলি হ্যালোজেন এন্ড হ্যালোজেনস এর ক্লাসিফিকেশন পার্টটা দিয়ে শেষ করেছিলাম। তো ক্লাসিফিকেশনটা মনে আছে কিরকম কিরকম ছিল? হ্যালাই কি হ্যালাই থার্টি কিরকম না হ্যালাই। তো দেখেন আগে ক্লাসিফিকেশনটা কিরকম কি ছিল, তারপর এই দেখো ফটাফট কুইজ রিভিশন করে দিচ্ছি, লেখার দরকার নেই এই পার্টটা। সো জাস্ট কুইজ রিভিশন করে দিচ্ছি কিরকম কি ছিল। মেইনলি প্রথমটা ছিল হচ্ছে অ্যালিফ্যাটিকদের জন্য, অ্যালিফ্যাটিক কম্পাউন্ডের জন্য। অ্যালিফ্যাটিক কম্পাউন্ডের জন্য প্রথমটা ছিল হচ্ছে এরকম টাইপের কম্পাউন্ড CH3X, মানে অ্যালকিল গ্রুপ উইথ আ হ্যালোজেন। এটাকে বলেছিলাম হ্যালো অ্যালকেন বা অ্যালকিল হ্যালাইড। কি বলা হয়েছে? হ্যালো অ্যালকেন বা অ্যালকিল হ্যালাইড, হ্যালো অ্যালকেন। ঠিক আছে, এই কার্বনটা ছিল sp3 হাইব্রিডাইজ। কেন? কারণ এই কার্বনের সঙ্গে সমস্ত সিঙ্গেল বন্ড দিয়ে অ্যাটাচ, হাইড্রোজেন সিঙ্গেল বন্ড দিয়ে অ্যাটাচ, তিনটে হাইড্রোজেন এন্ড হ্যালোজেনটাও সিঙ্গেল বন্ড দিয়ে অ্যাটাচ। সো এটা ছিল হ্যালো অ্যালকেন, আর এদেরকে বলা হয় অ্যালকিল হ্যালাইড, কারণ অ্যালকিল গ্রুপের সঙ্গে হ্যালোজেন গ্রুপ অ্যাটাচ আছে। ফাইন। সেকেন্ড যেটা ছিল হ্যালো অ্যালকিন, অর্থাৎ অ্যালকিন গ্রুপের সঙ্গে হ্যালোজেন অ্যাটাচ আছে। অ্যালকিন গ্রুপ কারা? অ্যালকিন মানে হচ্ছে ডাবল বন্ড আছে। সো ডাবল বন্ডের কার্বনগুলোকে কি কার্বন বলে? ডাবল বন্ডের কার্বনগুলোকে বলো ভিনাইল কার্বন। এই কার্বনটার নাম কি? ভিনাইল কার্বন। তাই এরা হচ্ছে হ্যালো অ্যালকিন বা ভিনাইল হ্যালাইড, ভিনাইল হ্যালাইড। ঠিক আছে, এই কার্বন দুটোর হাইব্রিডাইজেশন কি? ডাবল বন্ডেড কার্বন, সো এদের হাইব্রিডাইজেশন sp2। সো ডাবল বন্ডে যখন অ্যালকিন আছে, অ্যালকিনের একটা হাইড্রোজেন রিপ্লেস করছে হ্যালোজেন দিয়ে, তখন হচ্ছে হ্যালো অ্যালকিন বা ভিনাইল হ্যালাইড। কারণ হ্যালোজেনটা যে গ্রুপে অ্যাটাচ, হ্যালোজেনটা যে কার্বনে অ্যাটাচ, ওই কার্বনটা ডাবল বন্ডেড কার্বন, দ্যাট ইজ দ্য ভিনাইল কার্বন। এটা হচ্ছে ভিনাইল হ্যালাইড। আর একটা সেকেন্ড টাইপ অফ হ্যালো অ্যালকিন ছিল, সেটা ছিল অ্যালাইল হ্যালাইড। সো এরকম এটাও হ্যালো অ্যালকিন। কেন? কারণ অ্যালকিন কম্পাউন্ডে হ্যালোজেন অ্যাটাচ রয়েছে, কিন্তু অ্যালকিনের ডাবল বন্ডের কার্বনে কি হ্যালোজেন ডাইরেক্টলি অ্যাটাচ? তার পাশের কার্বনে অ্যাটাচ, এন্ড পাশের কার্বনটাকে কি বলে? অ্যালাইল কার্বন। তাই এটা হচ্ছে হ্যালো অ্যালকিন, কিন্তু কেমন হ্যালো অ্যালকিন? অ্যালাইল হ্যালাইড। কারণ হ্যালোজেনটা অ্যালাইল কার্বনে অ্যাটাচ। না অবভিয়াসলি অ্যালাইল কার্বনটা sp3, কারণ ওটা সিঙ্গেল বন্ডেড কার্বন, বাট এই কার্বন দুটো ভিনাইল কার্বন, এটা sp2, এরকমটা এটা তো দেখেছি। ক্লিয়ার? এই পার্টটা অ্যালাইল, ভিনাইল আর অ্যালকিল হ্যালাইড, দিস থ্রি আর মেইনলি হ্যালো অ্যালকেনস এর মধ্যে পড়ছে, মানে অ্যালিফ্যাটিক কম্পাউন্ডের মধ্যে পড়ছে। একটা সিমিলারিটি হতে পারে হ্যালো অ্যালকাইন। হ্যালো অ্যালকাইন কখন হবে? যখন ট্রিপল বন্ড আছে, ধরো CH ট্রিপল বন্ড C, একটা H ছিল, H এর জায়গায় X ঢুকেছে, রাইট? CH ট্রিপল বন্ডের CH ছিল, অ্যালকাইন ছিল, আর অ্যালকাইনে হাইড্রোজেনের জায়গায় হ্যালোজেন ঢুকেছে, তখন হচ্ছে হ্যালো অ্যালকাইন। সেটা হচ্ছে হ্যালো অ্যালকাইন। এখানে obviously এই কার্বনটার হাইড্রোজেন কি, যে কার্বনে হ্যালোজেনটা অ্যাটাচ, sp হাইড্রোজেন। ক্লিয়ার? সিঙ্গেল বন্ডেড কার্বন sp3, ডাবল বন্ডেড কার্বনে হ্যালোজেন আছে sp2। যদিও হ্যালো অ্যালকিন, বাট সিঙ্গেল বন্ডেড কার্বনে হ্যালোজেন আছে, সো অ্যালাইল বা sp3। আর এখানে ট্রিপল বন্ডেড কার্বনে হ্যালোজেন আছে, সো হ্যালো অ্যালকাইন sp কার্বন। ক্লিয়ার বুঝলি? তাহলে তিন রকমের আমরা হাইড্রেশন দেখলাম, sp3 কার্বন হ্যালোজেন, sp2 কার্বন হ্যালোজেন, sp কার্বন হ্যালোজেন। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যালিফ্যাটিকদের জন্য। চলে আসি অ্যারোমেটিকদের জন্য কিরকম হবে। অ্যারোমেটিক কম্পাউন্ড, মানে অ্যারোমেটিক কম্পাউন্ড হচ্ছে হ্যালো অ্যারিনস। ক্লিয়ার কি? এরা হচ্ছে হ্যালো অ্যারিনস। হ্যালো অ্যারিনস এর মধ্যে দুই রকম টাইপ হতে পারে। একটা টাইপ হচ্ছে ডাইরেক্টলি অ্যারোমেটিক গ্রুপে হ্যালোজেনটা অ্যাটাচড, ডাইরেক্টলি অ্যারোমেটিক গ্রুপেই হ্যালোজেনটা অ্যাটাচ। এরা হচ্ছে জেনারেল হ্যালো অ্যারিন। হ্যালো অ্যারিন, এই হ্যালো অ্যারিন গুলো কি রকম? এই হ্যালো অ্যারিন গুলো হচ্ছে অ্যারাইল হ্যালাইড, অ্যারাইল হ্যালাইড বা হ্যালো অ্যারিন, যেখানে বেনজিনের নিউক্লিয়াসে, মানে বেনজিনের রিংটাতে ডাইরেক্টলি হ্যালোজেনটা অ্যাটাচ আছে। ঠিক আছে? সেকেন্ড টাইপটা হচ্ছে সাইড চেনে যদি অ্যাটাচ থাকে। সো বেনজিনের একটা সাইড চেন আছে, সেই সাইড চেনে হ্যালোজেনটা অ্যাটাচ আছে, এটাও হ্যালো অ্যারিন। বাট এটা কেমন টাইপের হ্যালো অ্যারিন? এটা বেনজাইল হ্যালাইড। বেনজাইল হ্যালাইড। কেন বেনজাইল হ্যালাইড? কারণ এই পজিশনটা হচ্ছে বেনজাইলিক পজিশন। বেনজাইল কোন পজিশনটা? বেনজিনের পাশে ইমিডিয়েট ফার্স্ট কার্বনটা যেটা, বেনজিনের পাশে ইমিডিয়েট ফার্স্ট কার্বনের পজিশনটা হচ্ছে বেনজাইলিক পজিশন। ওই পজিশনে হ্যালোজেন আছে, সো বেনজাইলিক হ্যালাইড।
বা বেনজাইল হ্যালাইড বা বেনজাইলিক হ্যালাইড। আরেকটা হচ্ছে অ্যারাইলকি হ্যালাইড, সেখানে হচ্ছে বেনজিন আছে এন্ড বেনজিনে একটা সাইড চেনও আছে, বাট হ্যালোজেনটা সাইড চেনের বেনজাইলিক পজিশনে নেই, হ্যালোজেনটা সাইড চেনের বেনজাইলিকের পাশের পজিশনে আছে। তিনটেই হ্যালোজেন, এখানে হ্যালোজেন আছে ডাইরেক্টলি বেনজিন রিংয়ে, এখানে হ্যালোজেন আছে বেনজাইলিক পজিশনে দ্যাট ইজ সাইড চেনে, এখানেও হ্যালোজেন আছে সাইড চেনে বাট নট ইন দা বেনজাইলিক পজিশন, বেনজাইলিকের পাশের পজিশনে। বেনজাইলিকের পাশের যে কোনো পজিশনে থাকুক না কেন এটাও একটা হ্যালোজেন, দিস ইজ অলসো আ হ্যালোজেন, বাট এটা হচ্ছে অ্যারাইলকিল হ্যালাইড। অ্যারাইলকিল হ্যালাইড মানে অ্যারাইল গ্রুপ, অ্যালকিল গ্রুপ, হ্যালাইড। গ্রুপও আছে, অ্যালকিল গ্রুপও আছে, হ্যালোজেন আছে, অ্যারাইলকিল। ক্লিয়ার? এবার দেখুন যে এখানে কি কি হাইব্রিডাইজেশন হচ্ছে। বেনজিনের কার্বনটা হচ্ছে sp2 কার্বন, তার মানে এখানে হচ্ছে sp2 কার্বনের সঙ্গে হ্যালোজেনের বন্ড, এখানে বেনজাইলিক কার্বন হচ্ছে sp3 কার্বন, কারণ সিঙ্গেল বন্ডেড কার্বন, কারণ এখানে sp3 কার্বনের সঙ্গে হ্যালোজেনের বন্ড, এখানেও বেনজাইলিকের পাশের কার্বন sp3 কার্বন, তাহলে এখানেও sp3 এর সঙ্গে হ্যালোজেনের বন্ড আছে। ক্লিয়ার? তার মানে আমরা দেখলাম তিন রকমের হ্যালোজেন হাইব্রিডাইজেশন হয়, যদি চাই হাইব্রিডাইজেশন হয় তাহলে দেখলাম তিন রকমের বন্ড হতে পারছে। এখানে ছিল হচ্ছে sp3 কার্বন বন্ড, এটা ছিল অ্যালকিল হ্যালাইড, sp3 কার্বন হ্যালোজেন বন্ড অ্যালকিল হ্যালাইড, sp2 কার্বন হ্যালোজেন বন্ড ভিনাইল হ্যালাইড, sp3 কার্বন হ্যালোজেন বন্ড বাট এট দ্য অ্যালাইল পজিশন, সো অ্যালাইল হ্যালাইড, sp কার্বন হ্যালোজেন বন্ড অ্যালকাইন, sp2 carbon halogen bond in the aryl group, so aryl halide, sp3 carbon halogen bond in the benzylic position, so benzylic halide, sp3 carbon halogen bond arylic halide। ক্লিয়ার? টোটাল ক্লাসিফিকেশন। এবারে তাহলে আমরা দেখতে পাচ্ছি কেমিক্যাল নেচার ওয়াইজ হ্যালোজেনটা দুই রকমের তিন রকমের কার্বনের সঙ্গে অ্যাটাচ, sp3 sp2 ডিফারেন্ট সিচুয়েশন, অ্যালিফ্যাটিক হোক বা অ্যারোমেটিক হোক, যেখানেই হোক দেখানো যে কার্বনগুলোর সঙ্গে হ্যালোজেনটা অ্যাটাচ তার তিন রকমের কার্বন হচ্ছে, হয় sp3 কার্বন, হয় sp2 কার্বন, নয় sp কার্বন। তিন রকমের কার্বনের কি ডিফারেন্স তৈরি হতে পারে সেটা দেখে নেওয়া যাক। তো px বন্ডের নেচার ওয়াইজ আমরা দেখছি তিন রকমের px বন্ড পাচ্ছি। একটা হচ্ছে sp3 কার্বন হ্যালোজেন বন্ড, একটা হচ্ছে sp2 কার্বন হ্যালোজেন বন্ড, একটা হচ্ছে sp কার্বন হ্যালোজেন বন্ড। ক্লিয়ার? তিনটে ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ s ক্যারেক্টার বার করব, অর্থাৎ s অরবিটালের পার্সেন্টেজ কত। তো নাও কামিং উইথ দিস কার্বন, যখন sp3 কার্বনটা যখন sp3 এন্ড তার সঙ্গে হ্যালোজেনটা বন্ড করেছে, তাহলে ওই sp3 কার্বনে টোটাল অরবিটাল কটা আছে? চারটের মধ্যে কটা s অরবিটাল? তাহলে পার্সেন্টেজ চারটের মধ্যে তিনটে, চারটের মধ্যে চারটেই s, টোটাল চারটে অরবিটাল কি আছে বলতো? এই কার্বনটাকে চারটে যে অরবিটাল আছে কার্বনের ভ্যালেন্সিয়াল কনফিগারেশন বলা হয়। কার্বনের ভ্যালেন্সিয়াল কনফিগারেশন দিস হয় হ্যাঁ, এটা লজ্জার বিষয়, এটা মাথা নিচু করে থাকার বিষয়। সারা জীবন দিয়ে মাথা নিচু করে থাকতে ক্লাসে শুধু এইটা ছটা আছে, তার ভ্যালেন্সিয়াল কতগুলো আছে বলো বলো বলো? ভ্যালেন্সিয়াল কাকে বলে? ভ্যালেন্সিয়াল কাকে বলে? আউটার মোস্ট শেল। কার্বনের আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন আছে? So carbon configuration gives you the configuration of carbon, total configuration 1s2 2s2 2p2 তে ভ্যালেন্সিয়ালে কটা আছে? একটু বল চারটে, আচ্ছা বলছো দুটো, ওরা আবার বলছে দুটো, এই তো বলতেই পারেন এখন, এও বলতে পারেন না, চারটে হিসেব করছো কেন? চারটে বলছে, বলো 1s2 2s2 2p2 ভ্যালেন্সিয়ালে কতগুলো ইলেকট্রন আছে? তিনটে, চারটে, তিনটে, কি যে দেখাচ্ছ? কার্বনের কনফিগারেশন কি?
RH2 CH2 2p2 মানে ভ্যালেন্সিয়াল কোনটা কেন ওটা তো অরবিটাল শেল CH2 2p2 মিলিয়ে শেল হ্যাঁ কটা আছে ভ্যালেন্সিয়ালে কিন্তু আনপেয়ার্ড কটা তাহলে বন্ড তৈরি করার কথা কটা দুটো কারণ আনপেয়ার্ড ইলেকট্রন যতগুলো অতগুলোই বন্ড তৈরি হবে কারণ আনপেয়ার্ড গুলোই কারো থেকে ইলেকট্রন নিয়ে পেয়ার আপ করবে তাহলে আনপেয়ার্ড দুটো অন্যের থেকে ইলেকট্রন নেওয়ার কথা কটা দুটো তাহলে বন্ড তৈরি করার কথা কটা দুটো কিন্তু করে কটা চারটে ঠিকই করে কার্বন চারটেই বন্ড তৈরি করে তাই তো তাহলে বাকি দুটো করতে কি কেমন করে করে বন্ড এক্সপেনশন করে ছোটবেলার পড়াশোনা সো কার্বনের ভ্যালেন্সিয়াল কনফিগারেশন হচ্ছে 2s2 2p2 obviously তার আগে 1s2 আছে বাট এটা ভ্যালেন্সিয়াল নয় সো 2s2 2p2 আনপেয়ার্ড ইলেকট্রন সেখানে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন মানে দুটো কোভ্যালেন্ট বন্ড তৈরি করার কথা দুজনের সঙ্গে শেয়ারিং করে কিন্তু কার্বন চারটে কোভ্যালেন্সি দেখায় চারটে বন্ড তৈরি করে কারণ কার্বন নিজের কোভ্যালেন্সিকে এক্সপ্যান্ড করে অর্থাৎ 9:30 বাড়ি ছেড়ে দিই বলে বলতে থাকে না বলে আমাকে 10টায় ছাড়ুন 10:30টায় ছাড়ুন কোনো অসুবিধা নেই আমি আমার ভ্যালেন্সিকে এক্সপ্যান্ড করতে চাই ক্লিয়ার সো কার্বন কি করছে তারা দুটো ভ্যালেন্সিকে এক্সপ্যান্ড করছে দুটো ভ্যালেন্সিকে এক্সপ্যান্ড কেমন করে করছে এইখানে যে পেয়ার আপটা ছিল যারা অপরবর্ণের মতন বসেছিল কোনো কাজকর্মে আসছিল না আর দাড়ি চুলকাচ্ছিল তারা কি করবে এখান থেকে একজনকে এখানে শিফট করে দিচ্ছে অর্থাৎ বাইরে থেকে এনার্জি অ্যাকসেপ্ট করছে আর একটা ইলেকট্রন যে এখানে আনপেয়ার্ড লোন পেয়ার ফর্মে বেসিক্যালি বসেছিল তাকে আনপেয়ার করে দিলে এখন এই শিফটিং এর পর এটাকে বলে বন্ড এক্সপ্যানশন করা এই বন্ড এক্সপ্যানশনের জন্য রিকোয়ার্ড এনার্জি কার্বন এনভায়রনমেন্ট থেকে নিয়ে থাকে কার্বনের যারা টিচার তাদের থেকে নিয়ে থাকে কার্বন সো এইখানে যে চারটে ইলেকট্রন আছে এই চারটে ইলেকট্রন এখন আনপেয়ার্ড না পেয়ার্ড তাহলে এখন কার্বন চারটে ভ্যালেন্সি আলাদা করতে পারে চারজনের সঙ্গে কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে চারটে মিউচুয়াল শেয়ারিং করবে এবারে যখন তাই কার্বন টেট্রাভ্যালেন্ট ঠিক আছে কার্বন কেন টেট্রাভ্যালেন্ট কি ছিল হচ্ছে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন ভালো চারটে আনপেয়ার্ড ইলেকট্রন বন্ডের এক্সপ্যানশন করানো যাতে বেশি বেশি বন্ড তৈরি করতে পারে চারটে কোভ্যালেন্সি অবধি যেতে পারে এবারে যখন বন্ড তৈরি করবে তখন তিনটে সিচুয়েশন হতে পারে একটা হচ্ছে এই দুটো অরবিটাল মিক্সড হয়ে যেতে পারে কি তিনটে সিচুয়েশন একটা হচ্ছে এই দুটো এটা এস এই তিনটে পি তাহলে তোর চারটে অরবিটাল কি কার্বনের ভ্যালেন্সিয়ালে একটা এস তিনটে পি ইনিশিয়ালি ছিল 2s এ দুটো 2p তে দুটো হয়ে গেল 2s এ একটা 2p তে তিনটে এন্ড চারটে আনপেয়ার্ড এরকম হয়ে গেল এই অবস্থাতে যদি এই দুটো অরবিটাল হাইব্রিডাইজ করে মানে মিক্স হয়ে যায় তাহলে ওই দুটো আনহাইব্রিডাইজ পড়ে থাকে ক্লিয়ার এই সিচুয়েশনটা এই দুটো যদি মিক্সিং হয় তাহলে এই দুটো আনহাইব্রিডাইজ অবস্থায় পড়ে থাকে সো দিস আর দ্য আনহাইব্রিডাইজড p অরবিটাল আর এই দুটো মিক্সিং হয়ে গেছে কোন কোন অরবিটাল মিক্স হয়েছে একটা a একটা p তখন তৈরি হয় sp হাইব্রিডাইজড কার্বন যেখানে কার্বনের চারটি ইলেকট্রন তো প্রেজেন্ট আছে বাট এটা আছে একটা sp অরবিটালে এটা আছে একটা sp অরবিটালে এটা আছে একটা আনহাইব্রিডাইজড p অরবিটালে ওটাও হয়ে গেছে একটা আনহাইব্রিডাইজড p অরবিটালে ওরা হাইব্রিডাইজেশনে যায়নি এই অবস্থায় কার্বন ট্রিপল বন্ড তৈরি করতে পারে এন্ড অ্যালকাইন তৈরি হয় সিচুয়েশনটা এরকম হতে পারে এই তিনজনে মিলে হাইব্রিডাইজ করলো মিক্সিং হলো তাহলে একটাই আনহাইব্রিডাইজ পড়ে থাকে আর তিনজনে মিলে মিক্সিং হওয়াতে প্রত্যেকটা তৈরি হয় sp2 যেখানে এটাও sp2 এটাও sp2 এটাও sp2 এটা হচ্ছে আনহাইব্রিডাইজড p যেটা লাস্টের এটা ক্লিয়ার আর লাস্ট কেস যেটা হতে পারে চারজনেই মিক্সিং হয়ে গেছে তখন তৈরি হয় sp3 তখন কোনো আনহাইব্রিডাইজড কেস নেই সেটাও sp3 এটাও sp3 এটাও sp3 এটাও sp3 যাই কেস হোক না কেন সবকটাতেই কার্বনের কিন্তু আনপেয়ার্ড ইলেকট্রন চারটে আনপেয়ার্ড ইলেকট্রন চারটে আনপেয়ার্ড ইলেকট্রন চারটে এই 4 আনপেয়ার্ড ইলেকট্রন 4 unpaired electron hence 4 covalent bond ক্লিয়ার চারটে আনপেয়ার্ড ইলেকট্রন আছে তাই তারা মিউচুয়ালি শেয়ারিং করে চারটে কোভালেন্ট বন্ড তৈরি করতে পারে ওই চারটে কোভালেন্ট বন্ডই সিঙ্গেল কোভালেন্ট বন্ড হবে যদি sp3 তে কার্বন চলে যায় ওই চারটে কোভালেন্টের মধ্যে তিনটে সিঙ্গেল আর একটা ডাবল হবে যদি কার্বন sp2 তে থাকে এই তিনটে সিঙ্গেল কোভালেন্ট বন্ড তৈরি করবে এইটা ডাবল কোভালেন্ট বন্ড পাই বন্ড তৈরি করবে ওই যে কার্বন যে চারটে বন্ড তৈরি করছে ওই চারটে বন্ডের মধ্যে দুটো সিঙ্গেল কোভালেন্ট বন্ড সিগমা বন্ড আর দুটো পাই বন্ড হবে
যদি অ্যালকাইন তৈরি করে, এই দুটো সিগমা বন্ড হবে আর এই দুটো পাই বন্ড তৈরি করবে। ক্লিয়ার? কার্বন কিভাবে অ্যাকশন নিচ্ছে? তো কার্বন কি করছে, বেসিক্যালি তিন রকমের হাইব্রিডাইজেশনে যাচ্ছে, sp3 অথবা sp2 অথবা sp। এই তিন রকম হাইব্রিডাইজেশনে গিয়ে ডিফারেন্ট টাইপের অ্যালকেন বা অ্যালকাইন তিন রকমের সিচুয়েশন তৈরি করছে। মানে অ্যালকেন যেটাই তৈরি করুক না কেন, অ্যাকর্ডিংলি সে অ্যালকিল হ্যালাইড বা অ্যালাইল হ্যালাইড বা যেটা তৈরি করা হবে সেটা তৈরি করছে। সুতরাং কার্বনের সিচুয়েশনটা হচ্ছে কার্বনের চারটে কোভ্যালেন্সি, কারণ চারটে আনপেয়ার্ড ইলেকট্রন ইনিশিয়ালি যদিও দুটো থাকে, বাট বন্ড এক্সপ্যানশন শুধু চারটে বানায়, চারটে কোভ্যালেন্সি অ্যাচিভ করে। আর এই চারটে কোভ্যালেন্সি যেটা অ্যাচিভ হলো, এই চারটে কোভ্যালেন্সিকে নিয়ে ও তিন রকম ভাবে হাইব্রিডাইজ হয়, sp ওয়েতে, sp2 ওয়েতে আর sp3 ওয়েতে। যদি sp ওয়েতে হাইব্রিডাইজ হয় ও ট্রিপল বন্ড वाला অ্যালকাইন তৈরি করে, sp2 ওয়েতে হাইব্রিডাইজ হলে ডাবল বন্ড वाला অ্যালকিন তৈরি করে, sp3 ওয়েতে হাইব্রিডাইজ হলে সিঙ্গেল বন্ড वाला অ্যালকেন তৈরি করে। ক্লিয়ার সিচুয়েশনটা কার্বনের? সো নাও কামিং টু তিন রকমের কার্বন পেয়েছি, অর্থাৎ এই কার্বনটার সঙ্গে বাকি সব বন্ডগুলো সিঙ্গেল বন্ড, একটা তো হ্যালোজেনের সঙ্গে সিঙ্গেল বন্ডই, বাকি তিনটাও সিঙ্গেল বন্ড। এই কার্বনটার সঙ্গে এইটা সিঙ্গেল বন্ড, আরো দুটো সিঙ্গেল বন্ড আছে, একটা ডাবল বন্ড আছে। এই কার্বনটার সঙ্গে এদিকে একটা সিঙ্গেল বন্ড, বাকি তিনটি ট্রিপল বন্ড আছে। ক্লিয়ার? সুতরাং যদি পুরোটা লিখে তাহলে সিচুয়েশন এরকম দাঁড়ায়, এই পুরোটা ড্র করি, এর বাকি বন্ডগুলো সিঙ্গেল, এর বাকি একটা সিঙ্গেল একটা ডাবল, এর বাকিটা ট্রিপল। বলেছিলাম? তাহলে বলতে পারছি না, তারপরেও বলতে পারছে না, তারপরেও বলছে কার্বনের জানি না। তাহলে বলো এবার চলে আসি পার্সেন্টেজ ক্যারেক্টারে। যদি sp3 হাইব্রিডাইজেশন হয় তাহলে বলো কটা অরবিটাল, sp3 হাইব্রিডাইজেশনে কটা অরবিটাল মিলে তৈরি করেছে sp3 হাইব্রিড অরবিটাল গুলো? চারটে, একটা s আর তিনটে p। তাহলে s কটা চারটের মধ্যে? একটা। তাহলে পার্সেন্টেজ কত s এর? ঠিক আছে, ক্লিয়ার? চারটের মধ্যে একটাই s না, এই চারটে হাইব্রিড অরবিটালের মধ্যে s তো একটাই, তাহলে s এর পার্সেন্টেজ কত? ভেরি গুড। তাহলে এখানে হচ্ছে 25% s ক্যারেক্টার আছে। এইখানে তাহলে টোটাল অরবিটাল কটা sp2 তে? sp2 তে কার্বনের অরবিটাল কটা? তিনটের মধ্যে কটা s? একটা। তাহলে পার্সেন্টেজ কত s এর? তিনটের মধ্যে একটা 45, এই 33 এখানে অরবিটাল কটা কার্বনের? sp হাইব্রিড অরবিটালে কটা অরবিটাল আছে? দুটোর মধ্যে s কটা? তাহলে পার্সেন্টেজ কত? ক্লিয়ার বুঝতে? এবারে বলো, যদি এটা পুরোটা বুঝে রাখো, s অরবিটাল নিউক্লিয়াসের কাছে থাকে না দূরে থাকে? সবথেকে কাছে s অরবিটাল থাকে, 1s বলো, 2s3 এর মধ্যে 2s বলো, 3s3 এর মধ্যে 3s বলো। তো যে কোনো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের এগেইনস্টে s অরবিটাল নিউক্লিয়াসের ক্লোজেস্ট। তাহলে s অরবিটাল যদি নিউক্লিয়াসের ক্লোজেস্ট অরবিটাল হয়, s টা কি নিউক্লিয়াসের একদম ক্লোজেস্ট, তাহলে কার্বনের s অরবিটালের পার্সেন্টেজ যেখানে বেশি সেই কার্বনের নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বেশি। যেখানে s এর পার্সেন্টেজ বেশি ওখানে নিউক্লিয়াসের অ্যাট্রাকশনও বেশি। তাহলে এই বন্ড পেয়ার, এই বন্ড পেয়ার, এই বন্ড পেয়ার, কোন বন্ড পেয়ারকে কার্বনটা সবথেকে জোরে টানছে? sp কার্বন তার বন্ড পেয়ারকে সবথেকে জোরে অ্যাট্রাক্ট করছে, বিকজ ওখানে কার্বনের পার্সেন্টেজ 50%, s পার্সেন্টেজ 50% এন্ড s টা নিউক্লিয়াসের কাছে থাকে। তাহলে যদি এই পার্টিকুলার কার্বনটা নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বেশি হয়, তাহলে এই কার্বন, এই কার্বন, এই কার্বন, তিনটে কার্বনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? তিনটেই কার্বন, একটা এলিমেন্টারি একটা ইলেকট্রোনেগেটিভিটি হওয়া উচিত, কিন্তু তার হাইব্রিডাইজেশন ডিফার করে যাচ্ছে বলে ইলেকট্রোনেগেটিভিটি ভ্যারি করে যাবে। কোন কার্বনটা নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বেশি? sp কার্বনের। তাহলে কোন কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি? sp কার্বনের। তাহলে কোন কার্বন বন্ড পেয়ারকে সবথেকে বেশি টানবে? sp কার্বন। তাহলে কোন কার্বন হ্যালোজেন যে নিজের দিকে বন্ড পেয়ার থেকে টেনে নেয় তাকে সবথেকে বেশি রেজিস্ট করবে? sp কার্বন। কারণ হ্যালোজেন তো নিজেও ইলেকট্রোনেগেটিভ না, হ্যালোজেন গুলো তো বন্ড পেয়ারকে নিজের দিকে তুলে নিয়ে সারা জীবন ধরে কার্বনকে ধোঁকাই দিয়ে এসেছে। কারণ যখন শর্ত হয়েছিল কোভালেন্ট বন্ড শুরু হওয়ার, তখন কি শর্ত হয়েছিল? মিউচুয়ালি শেয়ার হবে, ইকুয়ালি শেয়ার হবে। এও একটা ইলেকট্রন দেবে, এও একটা ইলেকট্রন দেবে, ওই ইলেকট্রন সারা জীবন ধরে নিজেরা ইকুয়ালি শেয়ার করবে। বাট বন্ড তৈরি হওয়ার পরে হ্যালোজেন নিজের অকাত দেখিয়ে দিয়েছে, বলেছে আমার জোর বেশি তাই মুলুক আমার,
জোরজার উন্মুক্তা। তাহলে হ্যালোজেন যদি নিজের বন্ডকে এই বন্ড পেয়ারকে নিজের দিকে বেশি অ্যাট্রাক্ট করে হ্যালোজেন, তাহলে অবভিয়াসলি এই বন্ড পেয়ারটি ইকুয়ালি শেয়ার হবে না হ্যালোজেনের দিকে শিফট হবে। বন্ড পেয়ার তিনটে দিয়ে বন্ড পেয়ার হ্যালোজেনের দিকে শিফট হবে, কারণ হ্যালোজেনের ইলেকট্রননেগেটিভিটি বেশি, বাই ডিফল্ট বেশি, বাই বার্থ বেশি। as you got বার্থ রাইট ওটা মানে আস্তে আস্তে আস্তে। আর কার্বনের ইলেকট্রননেগেটিভিটি কি বার্থ রাইট না কার্বনকে অন করতে হয়েছে? ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে কথা পয়েন্টটা? তাহলে কার্বনে কিন্তু ন্যাচারালি অপোজিট ইলেকট্রননেগেটিভ নয়, বাট কার্বন নিজের ইলেকট্রননেগেটিভিটিকে বাড়িয়েছে sp হাইব্রিডেশনের থ্রু দিয়ে, ইলেকট্রননেগেটিভিটি আর্ন করেছে। আর হ্যালোজেন গুলো নিজেরা বাই বার্থ as if বার্থ রাইটের মতন করে ইলেকট্রননেগেটিভ। তাহলে হ্যালোজেন গুলো বন্ড পেয়ারকে নিজের দিকে সবসময় অ্যাট্রাক্ট করে। অ্যাট্রাক্ট করা মানে ইলেকট্রন ডেনসিটি হ্যালোজেনের উপরে বেড়ে যায়, মানে হ্যালোজেন গুলোর উপরে সবসময় পার্শিয়াল মাইনাস চার্জ থাকে। কারণ বন্ড পেয়ারগুলো হ্যালোজেনের দিকে অ্যাট্রাক্টেড হওয়া মানে হ্যালোজেনের মাথায় ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাওয়া, আর হ্যালোজেনের মাথায় ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাওয়া মানে হচ্ছে হ্যালোজেনের উপরে একটা পার্শিয়াল মাইনাস চার্জ ডেভেলপ হয়ে যাবে। দ্যাট ইজ বন্ডটা পোলার হয়ে যাবে। একটা পার্শিয়াল মাইনাস চার্জ ডেভেলপ হওয়া মানে এদিকে একটা পার্শিয়াল প্লাস চার্জ ডেভেলপ হয়ে যাবে। সো বন্ড পোলার হয়ে যাবে। কিন্তু বন্ডের পোলারিটি হওয়া আটকায় কোন কার্বন? sp কার্বন। কারণ এই sp কার্বন সিচুয়েশনটা কি হবে? হ্যালোজেন যখন এই কার্বনের থেকে বন্ড পেয়ার নিজের দিকে টেনে নিচ্ছে, এই কার্বন কিচ্ছু করতে পারছে না, কারণ ওর স্কেলেটনের জোর নেই। হ্যালোজেন যখন এইখানেও বন্ড পেয়ারকে নিজের দিকে টানার চেষ্টা করছে, এই কার্বন একটু হলেও রেজিস্ট করার চেষ্টা করছে, মারামারি করতে না বলে অ্যাটলিস্ট মুখে বলছে যে আমার ইলেকট্রন পেয়ার কেন নিয়ে যাচ্ছে, মানে মিউচুয়ালি শেয়ার করার কথা বলছিল। তাহলে কেন শিফট করা হচ্ছে? অর্থাৎ একটু হলেও রেজিস্ট করছে, পোলারিটি একটু হলেও কমছে, কারণ ইলেকট্রন পেয়ার অতটাও শিফট হচ্ছে না। এই কার্বন যখন এই বন্ড পেয়ার যখন হ্যালোজেন নিজের দিকে টানার চেষ্টা করছে, এই কার্বন থাবড়া লাগিয়ে দিচ্ছে। ইকুয়ালি শেয়ার হওয়ার কথা ছিল, ইকুয়ালি শেয়ার হবে। অন্য কার্বনের সাথে কি করেছে জানার দরকার নেই, সবাই কার্বন, বাট সবার হাইব্রিডাইজেশন সেম। ঠিক আছে, শিল দেওয়া সবার আছে, শিল দেওয়া সোজা সবার। ক্লিয়ার? কার্বনের অ্যাটমিক বুঝে গেছে কার্বনের। তাহলে এই কার্বন হচ্ছে sp কার্বন। তাহলে sp কার্বন থেকে যখনই বন্ড পেয়ারে হ্যালোজেনটা নিজের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তার হ্যাবিটের জন্য, এই কার্বন রেজিস্ট করছে। তাহলে এই কার্বনের উপরে কি পার্শিয়াল প্লাস চার্জ আসবে না বন্ড পেয়ারে যাওয়াকে আটকাচ্ছে বলে ও যথেষ্ট বেশি ইলেকট্রন রিচ থাকবে? তাহলে এই কার্বনের সবথেকে বেশি পার্শিয়াল প্লাস চার্জ আসছে, সবথেকে বেশি ইলেকট্রন ডেফিশিয়েন্ট, কারণ আটকাতে পারছে না। এই কার্বন থেকে বন্ড পেয়ার একটু হলো কমপ্লিট হচ্ছে, একটু হলো পার্শিয়াল প্লাস চার্জ কম হলো, এই কার্বনের উপরে পার্শিয়াল প্লাস চার্জ সবথেকে কম। ক্লিয়ার পয়েন্টটা? এই পয়েন্টটা যদি বলা হয় তাহলে এটা হচ্ছে মোস্ট ইলেকট্রোফিলিক কার্বন। ইলেকট্রোফিলিক কার্বন মানেটা কি? পার্শিয়াল প্লাস চার্জ সবথেকে বেশি, ইলেকট্রন ডেফিসিয়েন্সি সবথেকে বেশি। এই কার্বনটা হচ্ছে একটু লেস ইলেকট্রোফিলিক, মানে এর পার্শিয়াল প্লাস চার্জ কম। পার্শিয়াল প্লাস চার্জ কম মানে ওর ইলেকট্রন ডেফিসিয়েন্সি কম। আর sp কার্বন হচ্ছে লিস্ট ইলেকট্রোফিলিক কথার মানেটা কি? যে ওর পার্শিয়াল প্লাস চার্জ অনেকটাই কম, ওর ইলেকট্রন ডেফিসিয়েন্সি অনেকটাই কম। তাহলে কোন কার্বন সবথেকে বেশি ইলেকট্রন ডেফিসিয়েন্ট? sp3 কার্বন। ক্লিয়ার? তাহলে নিউক্লিওফাইল যদি চুজ করে কোন কার্বনকে চুজ করবে সবার আগে? কারণ নিউক্লিওফাইল কেমন স্পিসিস? ইলেকট্রন রিচ স্পিসিস। তাহলে দূর থেকে ধরো এই তিনজন দাঁড়িয়ে আছে লাইনে, আর নিউক্লিওফাইল চুজ করছে কার সঙ্গে বন্ড করতে যাবে, তো নিউক্লিওফাইল কাকে চুজ করবে? ক্লিয়ার? কারণ এখানে পার্শিয়াল প্লাস চার্জ সবথেকে বেশি আছে, তাই নিউক্লিওফাইল তার নিজের মাইনাস চার্জ দিয়ে এখানেই অ্যাটাকটা করতে আসবে। এখানে একটু পার্শিয়াল প্লাস চার্জ কমেছে, এখানে পার্শিয়াল প্লাস চার্জ অনেকটাই কম, তাই এখানে অ্যাটাক করতে অতটা আসবে না। তাই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন এইখানে সবথেকে বেশি হবে, এইখানে একটু কম, এখানে অনেকটাই কম হওয়ার চান্স আছে। পয়েন্টটা ক্লিয়ার হয়েছে? এবার চলে আসছি হ্যালো অ্যালকেন গুলো কেমন করে তৈরি হয়। এই পার্টটা ক্লিয়ার কিনা বলো? ঠিক আছে, এই পার্টটা অনেকবার আসবে, তাই শুরুতেই বলে দিলাম যাতে প্রত্যেকবার আমাকে এক্সপ্লেন করতে না হয়। ফার্স্টে এক্সপ্লেন করে দিলাম পুরো সিচুয়েশনটা, যেখানে যেখানে আসবে সিচুয়েশন আমি তোমাকে এইটা বলে এক্সপ্লেন করব যে sp কার্বন লিস্ট ইলেকট্রোফিলিক, তাই এর উপরে নিউক্লিওফাইল আসার চান্স কম। sp3 কার্বন মোস্ট ইলেকট্রোফিলিক, তাই এর উপরে নিউক্লিওফাইল আসার চান্স বেশি, তাই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের চান্স বেশি। এইটুকু বলি, তখন আমি এক্সপ্লেন করব, সেজন্য পুরো সিচুয়েশনটা ব্যাকগ্রাউন্ডটা এখন এক্সপ্লেন করে দিলাম। ক্লিয়ার? ভেরি গুড। বেশ, চলো আমরা চলে যাচ্ছি তাহলে হ্যালো অ্যালকেনসের প্রিপারেশন।
ফার্স্ট মেথডটা হচ্ছে গ্রুপস প্রসেস, এখান থেকে লেখা শুরু করব। ফার্স্ট মেথড হচ্ছে গ্রুপস প্রসেস। কি বলছে গ্রুপস প্রসেসটা? বা যদি বুঝতে চাও বুঝতেও পারো, কিন্তু বাড়ি গিয়ে সেক্ষেত্রে পুরো বোর্ডওয়াল দেখে ক্লাসরুম রেডি করে নিয়ে আসতে হবে নেক্সট ক্লাস। যদি এখন বুঝতে চাও বুঝতে পারো, কিন্তু সেক্ষেত্রে কি করতে হবে, বাড়ি গিয়ে টোটাল বোর্ডওয়ালটা দেখে ক্লাসরুমটা রেডি করে, মানে অ্যাজ ইফ ক্লাসেই ক্লাসরুম নিচ্ছে এরকম ভাবে খাতায় রেডি করে ফেলতে হবে। এটা বাড়ি গিয়েও করতে পারো, আর বাড়ির খাটনি বাঁচতে চাইলে এখানে করতে। বাড়ি থেকে রুয়ারটা দেবে, বোর্ডওয়াল থেকে ঢুকবে, সেই খাটনিটা বাঁচতে চাইলে এখন ফার্স্ট মেথড হচ্ছে গ্রুপস প্রসেস। গ্রুপ প্রসেস কি বলছে? এগুলো হচ্ছে গ্রুপ প্রসেস হচ্ছে অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেন তৈরি হবে। সো প্রথমে মাথায় রাখতে হবে এখানে যা যা রিঅ্যাকশন করতে চলেছে ভালো করে দেখো, হ্যালো অ্যালকেনের প্রিপারেশন করতে চলেছে, রাইট? হ্যালো অ্যালকেন গুলো তৈরি হচ্ছে, কিন্তু কোন থেকে তৈরি হচ্ছে? অ্যালকোহল থেকে তৈরি হচ্ছে। মানে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি আমরা অ্যালকোহলের প্রপার্টিজ জানছি। অর্থাৎ অ্যালকোহল চ্যাপ্টারে এই রিঅ্যাকশনগুলো ভালো আছে অ্যালকোহলের প্রপার্টি গুলো, কারণ আমরা অ্যালকোহলের প্রপার্টি স্টাডি করছি, কারণ অ্যালকোহলের উপরে রিঅ্যাকশন করিয়ে আমরা হ্যালো অ্যালকেন তৈরি করছি। সো গ্রুপস প্রসেসটা কি বলছে দেখো, বলছে কোন একটা 1 ডিগ্রি ধরে অ্যালকোহল নেওয়া, যেটা 1 ডিগ্রি অ্যালকোহল। কেন? অ্যালকোহল হচ্ছে এই ফাংশনাল গ্রুপটা থাকলে তাকে অ্যালকোহল বলে, CH3 CH2OH। এই ফাংশনাল গ্রুপটা OH ফাংশনাল গ্রুপ থাকলে তাকে অ্যালকোহল বলে। ফাংশনাল গ্রুপটা যে কার্বনে অ্যাটাচ সেটা 1 ডিগ্রি কার্বন। কেন? ওই কার্বনের একটাই কার্বন অ্যাটাচ। ফাংশনাল গ্রুপ যে কার্বনে অ্যাটাচ ওই কার্বনের একটাই কার্বন অ্যাটাচ। সো দিস ইজ দ্য 1 ডিগ্রি কার্বন। তাই এটা 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহলে যদি HCl দেওয়া হচ্ছে, গ্যাসিয়াস HCl দেওয়া হচ্ছে ইন প্রেজেন্স অফ অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড অ্যাজ ক্যাটালিস্ট, তাহলে কি হচ্ছে, HCl এর H আর অ্যালকোহলের OH এই পার্টটা আউট হয়ে যাচ্ছে অ্যাজ ওয়াটার। তাহলে Cl টা ঢুকে যাচ্ছে এখানে হ্যালো অ্যালকেন, দ্যাট ইজ ক্লোরাইড, অ্যালকেন ক্লোরাইড। CH3 CH2Cl এরা জয়েন হয়ে যাচ্ছে। এই কার্বনটার সঙ্গে এই ক্লোরিনটা জয়েন হচ্ছে, কারণ হাইড্রোজেন থেকে, মানে হাইড্রোজেন ক্লোরাইড থেকে হাইড্রোজেন, আর এই মলিকিউলটা থেকে OH গ্রুপটা, অ্যালকোহল মলিকিউল থেকে OH গ্রুপটা, এই পার্টটা ওয়াটার তৈরি করে আউট হয়ে গেছে। ক্লিয়ার? কি ক্লিয়ার নেবার? এটা অ্যালকোহল, এটা অ্যাসিড HCl। অ্যালকোহল মলিকিউলে যখন HCl দিচ্ছি ইন প্রেজেন্স অফ অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড অ্যাজ ক্যাটালিস্ট, তখন কি হয়েছে, অ্যাসিড থেকে এসেছে H+ আর অ্যালকোহলের ছিল OH। এই অ্যাসিডের H আর অ্যালকোহলের OH এরা তৈরি করেছে ওয়াটার, ওয়াটার তৈরি হয়ে গেছে। তাহলে পড়ে রইলো কে? এই অ্যালকিল গ্রুপটা পড়ে রইলো আর এই ক্লোরাইডটা পড়ে রইলো, এরা নিজেরা জয়েন করে। সো দিস ইজ দ্য অ্যালকিল গ্রুপ, দিস ইজ দ্য ক্লোরাইড। এই যে অ্যালকিল গ্রুপ আর ক্লোরাইড এই পার্টটা জয়েন করে গেছে, HOH ওয়াটার তৈরি করে আউট হয়ে গেছে। কথা বুঝেছেন? এবার এইখানে অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইডের কি রোল? অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড বেসিক্যালি এই CH2 এর সঙ্গে OH এর যে বন্ডটা আছে এই বন্ডটাকে ব্রেক করতে হেল্প করে, CO বন্ড। ঠিক আছে, এই CO বন্ডটাকে ব্রেক করতে হেল্প করে। তুমি জিজ্ঞেস করতে পারো স্যার HCl এর কি ক্ষমতা নেই CO বন্ডটাকে ব্রেক করে দেওয়ার, দিয়ে OH কে নিয়ে চলে যাওয়া? কে OH কে নিয়ে যাচ্ছে? বেসিক্যালি H টা এসে OH কে নিয়ে যাচ্ছে না। সো H এসেছে OH কে নিতে, কিন্তু তার ক্ষমতা নেই যে এখান থেকে OH কে তুলে নিয়ে যায়, কারণ এটা একটা যথেষ্ট স্ট্রং অ্যালকিল গ্রুপ, যথেষ্ট স্ট্রং বন্ডিং করে গেছে। ঠিক আছে, মানে H এসে OH কে তুলতে, বেসিক্যালি H+ এসছে অ্যাসিড থেকে H+ এসছে OH কে তুলতে, কিন্তু তুলতে গেলে এই বন্ডকে ব্রেক করাতে হবে। কিন্তু এই বন্ডের অতটা ক্ষমতা নেই, যে এই বন্ডটা যথেষ্ট স্ট্রং বন্ড, এই বন্ডটা স্ট্রং বন্ড হওয়ার জন্য HCl এই বন্ডকে ক্লিপ করাতে পারছে না। তাই HCl ZnCl কে রিকোয়েস্ট করছে, ভাই তুই আমার হয়ে CO বন্ডটাকে ক্লিপ করে দে, তারপরে আমি OH কে নিয়ে নেব। তাই H2 হয়ে গেল। তাহলে ZnCl অ্যাকচুয়ালি কি কাজ করলো, এই C আর O এর মাঝে বন্ডকে ক্লিপ করতে হেল্প করলো। যেই ওয়াটারটা বেরিয়ে গেল, সঙ্গে পড়ে আছে কে? ক্লোরাইড আর অ্যালকিল গ্রুপটা, তারা নিজেরা জয়েন করে গেল, হ্যালো অ্যালকেন তৈরি হয়েছে। ক্লিয়ার? যদি এটা বুঝে থাকো, পরেরটা দেখে একই রকম হয়েছে। এটা ছিল একটা 2 ডিগ্রি অ্যালকোহল। কেন? OH ফাংশনাল গ্রুপটা যে কার্বনে অ্যাটাচ ওই কার্বন আর দুটো কার্বনে অ্যাটাচ, তাই এটা 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। একই ভাবে যদি HCl দিয়েছি, অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড দিয়েছি, অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড C আর O এর মাঝে এই বন্ডটা ব্রেক করতে হেল্প করছে।
অ্যানাইড্রাস জিঙ্ক ক্লোরাইড সি আর ও এর মাঝে এই বন্ডটা ব্রেক করতে হেল্প করছে। OH-টাকে নিয়ে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে অ্যাজ ওয়াটার, পড়ে থাকছে এই অ্যালকিল গ্রুপটা, বড় অ্যালকিল গ্রুপটা, তার সঙ্গে ক্লোরাইড। এই বড় অ্যালকিল গ্রুপের কার্বনটার সঙ্গে ক্লোরাইডের সিএলটা জয়েন হয়ে যাচ্ছে, CH3 CH3H, এইখানে OH এর জায়গায় চলে আসছে ক্লোরাইড। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? 3 ডিগ্রি তো একবার দেখে নাও, সেম রিঅ্যাকশনটা হয়েছে, চেক করে নাও একবার। এই বন্ডটা ব্রেক হয়েছে, OH কে নিয়ে গেছে অ্যাসিড থেকে আসা H টা, ওয়াটার তৈরি করেছে, এই ব্যালেন্সটা খালি হয়ে গেছে, এই খালি ব্যালেন্সটা জুড়ে গেছে হচ্ছে এটা 3 ডিগ্রি আর কি, 3 ডিগ্রি অ্যালকোহল ছিল। কেন? কারণ OH টা যে কার্বনে একা, OH টা হচ্ছে ফাংশনাল গ্রুপ অ্যালকোহলের, ওটা যে কার্বনে একা, ওই কার্বনেরও তিনটে কার্বন একা আছে। সেইভাবে 3 ডিগ্রি যে অ্যালকোহলটা ছিল সেখান থেকেও HOH মানে OH টা বেরিয়ে গেছে অ্যাসিডের H এর সঙ্গে অ্যাজ ওয়াটার, বাকি অ্যালকিল গ্রুপটার সঙ্গে জয়েন হয়ে গেছে ক্লোরাইড। সব ক্লিয়ার? এবারে সিচুয়েশনটা ছিল 1 ডিগ্রি অ্যালকোহল, এটা 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহলের রিঅ্যাকশনটাতে অ্যানহাইড্রাস ZnCl2 সঙ্গে একটু হিটও লাগে। 2 ডিগ্রি অ্যালকোহলে শুধু অ্যানহাইড্রাস ZnCl2 থাকলেই কাজটা হয়। 3 ডিগ্রি অ্যালকোহলে না হিট লাগে না ক্যাটালিস্ট লাগে, তার কারণ এদের রিঅ্যাক্টিভিটি অর্ডার। 3 ডিগ্রি অ্যালকোহল মোস্ট রিঅ্যাক্টিভ, তারপর 2 ডিগ্রি অ্যালকোহল, তারপর 1 ডিগ্রি অ্যালকোহল। যে মোস্ট রিঅ্যাক্টিভ সে ক্যাটালিস্ট এবং টেম্পারেচার ছাড়াই রুম টেম্পারেচারে রিঅ্যাকশন করে বেরিয়ে যাবে। যে একটু লিস্ট রিঅ্যাক্টিভ তার ক্যাটালিস্টটা লাগছে, হিটটা লাগছে না। যে সবথেকে লিস্ট রিঅ্যাক্টিভ তার ক্যাটালিস্ট হিট দুটোই লাগছে রিঅ্যাকশনটা করার। ক্লিয়ার? সেখানে লিখে রাখবে নোট দিয়ে রিঅ্যাক্টিভিটি অর্ডার অফ অ্যালকোহলস 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি। রিঅ্যাক্টিভিটি অর্ডার অফ অ্যালকোহলস আই গেস পরের স্লাইডটাতে লেখা আছে, রিঅ্যাকশনগুলো লেখা হয়ে গেছে লাস্টে। তাড়াতাড়ি ফাস্ট যেটুকু পারবে সেটুকু লেখো, যতটা বুঝতে পারছো হোপফুলি। এই মুখে বলে বলে সরি সাইডে অফ অ্যালকোহল পরে বুঝবি না কার রুম টেম্পারেচারটা এটা সবথেকে বেশি রিঅ্যাক্টিভ, তাই এর রুম টেম্পারেচারে এবং উইদাউট ক্যাটালিস্টে এই রিঅ্যাকশনটা কন্টিনিউ করতে পারছে। এটা লিস্ট একটু কম রিঅ্যাক্টিভ তাই হিট লাগছে না, তাই কিন্তু ক্যাটালিস্ট লাগছে। এটা লিস্ট রিঅ্যাক্টিভ তাই হিট ক্যাটালিস্ট দুটোই লাগছে। যে যত লিস্ট রিঅ্যাক্টিভ তাকে তত বেশি মার দিতে হয়, এই হচ্ছে ব্যাপার। ও 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি থেকে গ্রেটার দ্যান রেগুলার সাইন বলে গেছে। ऐसे देखा पता है পরিষ্কার যাচ্ছে। রিঅ্যাক্টিভিটি অর্ডার বলে লিখেছো, রিঅ্যাক্টিভিটি অর্ডার অফ অ্যালকোহল হচ্ছে 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি। চলে আসছি পরের প্রসেসটাতে। আগের গুলোতে সব দেখো ক্লোরো অ্যালকেন তৈরি হয়েছিল, অ্যালকিল ক্লোরাইড তৈরি হয়েছিল কারণ HCl দিয়েছিলাম। এখন যদি HCl এর জায়গায় HI দিই তাহলে কি তৈরি হবে? আয়োডাইড অ্যালকেন। সো HCl এর জায়গায় HI দেওয়া হয়েছে, রিফ্লাক্স করা হয়েছে, রিফ্লাক্স মানে হাই টেম্পারেচারে হিট করা হয়েছে। একই ভাবে OH আউট হয়ে গেছে ওয়াটার, এই অ্যালকিল গ্রুপটা আর আয়োডিনটা জুড়ে গেছে। সো আয়োডাইড অ্যালকেন বা অ্যালকিল আয়োডাইড, আয়োডাইড অ্যালকেন বা অ্যালকিল আয়োডাইড তৈরি হচ্ছে। সো রিফ্লাক্স মানে হচ্ছে ঢাকনা বন্ধ রেখে হিট করা, মানে বয়লিং হবে কিন্তু বয়লিং এ যাতে সলভেন্টটা বেরিয়ে যেতে না পারে যে ঢাকনা ক্লোজ থাকে। বয়লিং হবে উপরে গিয়ে জলের দানা ভেপারটা ঢাকনা যেহেতু ক্লোজ করা আছে, ঢাকনাটা তো ঠান্ডা তুলনামূলক, তাই বয়েল হবে, ভেপারটা উঠবে, ঢাকনায় লাগবে, ঢাকনায় গিয়ে কনডেন্স করবে, জলের ফোঁটা তৈরি করবে, ব্যাক করবে। আচ্ছা তো সলভেন্টটা কখনো এসকেপ করবে any particular quantity লাগবে বলো particular quantity লাগবে তো না রিফ্লাক্স মানে তো কম না হলে তো সলভেন্ট যদি বেরিয়ে যায় তাহলে তো শুকিয়ে যাবে, ড্রাই হয়ে যাবে, রিঅ্যাকশনই বন্ধ হয়ে যাবে। যদি ড্রাই না হয়ে যায় মিক্সচারটা, রিঅ্যাকশন তখনই হয় যখন সবটা সলিউশনের মধ্যে মিশে থাকে। সলিড সলিড দুটো রিঅ্যাকশন করবে না, চিনি আর নুন পাশাপাশি রেখে দিলে কোনোদিন রিঅ্যাকশন করবে না, কিন্তু চিনি আর নুনকে জলে নিয়ে তারা মিক্স করে সলিউশন তৈরি করবে। তো যে কোনো প্রসেস হতে গেলে একটা কমন মিডিয়াম লাগে, যে মিডিয়ামটা হচ্ছে সলভেন্ট। যদি আমি হিট করি আর ঢাকনা না লাগিয়ে রাখি, সলভেন্টে একসময় তো ভেপারাইজ হয়ে উড়ে যাবে, রিঅ্যাক্ট্যান্ট গুলো রয়ে গেছে কিন্তু সলভেন্ট উড়ে গেছে, তাকে মিশতে পারবে প্রপারলি। ড্রাই হয়ে গেলে মিশবেই না, তো রিঅ্যাকশনই হবে না, বন্ধ হয়ে যাবে। তাই সলভেন্ট যাতে রয়ে যায়, এবার তুই বলবি অত ইনফ্রাস্ট্রাকচার আমাদের মতন গরিব দেশে নেই যে সলভেন্ট উড়ে যাচ্ছে আবার সলভেন্ট উড়ে দিচ্ছে কোনো ব্যাপার, রাইট? তাই ওই একই সলভেন্টকে রিইউজ করা হচ্ছে।
ঢাকনা লাগিয়ে দেওয়া আছে, সলভেন্ট উঠছেই না, সলভেন্ট পুরোটা বের হচ্ছে না, এখানে লাগছে, তারপরও কি বের হচ্ছে না, হ্যাঁ অল্প বের হচ্ছে, কিন্তু লসটা মিনিমাম হচ্ছে, সাইড দিয়ে অল্প হলেও সলভেন্ট বের হচ্ছে, কিন্তু বারবার ব্যাক করে আসছে, বারবার ব্যাক করে আসছে, তার মানে একই সলভেন্ট বারবার ইউজ হচ্ছে। ঠিক আছে, এটা কস্টলি, কস্ট সেভিং প্রসেস। কোনো প্রসেস ততক্ষণ অবধি অ্যাকসেপ্টেবল নয় যে যতই সেটা নোবেল প্রাইজ উইনিং প্রসেস হোক না কেন, সেটা যতক্ষণ ইকোনমিক হচ্ছে। ঠিক আছে, সেই প্রসেস অ্যাকসেপ্টেবল, এই প্রসেসে কাজ করে কোনো লাভ নেই, কারণ সেটা মাসকে কখনই সাফ মাসের সাফের জন্য ইকোনমিক এবং হওয়াটা যদি কস্ট এফেক্টিভ হওয়া জরুরি। তাই রিফ্লাক্স করা হয় যাতে সলভেন্টটা বারবার ইউজ হয়, সলভেন্ট যাতে বেরিয়ে না যায়, ওটাতে বারবার ব্যাক করে আসে। রিফ্লাক্স কন্ডিশনে থাকলে কনস্ট্যান্ট বয়েলিং হতে থাকবে, হাই টেম্পারেচারে এই বন্ডটা আরামসে ব্রেক করে যাবে, এইচওএইচ ওয়াটার ফর্মে আউট হয়ে যাবে, অ্যালকাইল গ্রুপটার সঙ্গে আয়োডিন জুড়ে আছে। ক্লিয়ার? এবারে এখানে একটা টুইস্ট আছে, টুইস্টটা কি, এইচআই হচ্ছে একটা ভেরি আনস্টেবল অ্যাসিড। কি অ্যাসিড? ভেরি আনস্টেবল। অর্থাৎ ধরো এইচআই এর বটল থেকে এইচআইটাকে নিয়ে আসছো, মানে এইচআই এর বটলটাকে নিয়ে আসছো তুমি বিকারে ঢালবে বলে, স্প্যাচুলা দিয়ে খোঁজাচ্ছো, ঢাকনা খুলছো, এগুলোতে মেকানিক্যাল এনার্জি যাচ্ছে কিনা, জার্কিং যাচ্ছে কিনা বটলটার মধ্যে, জার্কিং, মেকানিক্যাল এনার্জি, ঢাকনা খুলছো, তোমাদের মতো স্টুডেন্টস এই ঢাকনা করে ঢাকনা নিয়ে বোতল নিয়ে টানাটানি করছো, আগে আমি ঢালবো, আগে আমি ঢালবো করে, রাইট? সব ল্যাবরেটরি মজা মস্তি এসব হতেই থাকে, তো এই বলছে আগে আমাকে দে, এই বলছে আগে আমাকে দে। ঠিক আছে, কোনো জিনিসই রিয়েল না, তো কোনো জিনিসই রিয়েল না, মানে যাই আসে না কেন, তো ঢাকনা নিয়ে মারামারি হতেই থাকে যে রিয়েজেন্ট নিয়ে। ঠিক আছে, যে আগে আমার লাগবে, আগে আমার লাগবে, বলবে আমার লাগবে, বলবে আমার লাগবে। সো অবভিয়াসলি তোমাদের মারামারির মাঝখানে বলিকা ব্যাখ্যা হচ্ছে এইটাই, কারণ হচ্ছে ওই মেকানিক্যাল এনার্জির ধাক্কা ওকে ঝেলতে হচ্ছে, তুমি ঝাঁকাচ্ছ বটলটাকে। ঠিক আছে, সো এই ধরনের সিচুয়েশন গুলো যখন আসে, অর্থাৎ বেসিক্যালি যখন এইচআইটাকে ইউজ করা হয়, যে কোনো একটা রিয়েজেন্টকে যখন ইউজ করা হয়, বেসিকটা হচ্ছে তার ঢাকনা খুলতে হবে, স্প্যাচুলা থেকে নিতে হবে, সেটা যেটুকু মেকানিক্যাল এনার্জি যায় সেটুকু এইচআই টলারেট করতে পারে না, এতটাই আনস্টেবল। তাহলে এইচআই কে অ্যাড কেমন করে করা হবে? এইচআই বেসিক্যালি অ্যাডই করা হয় না, অ্যাড করা হয় কেআই আর H3PO4। কেআই আর H3PO4 বিকারের মধ্যে এইচআই তৈরি করে নেয়, এইচআই তৈরি করে নেয়, কেআই H3PO4 বিকারের মধ্যে এইচআই তৈরি করে নেয়, ওই তৈরি হওয়া এইচআই অ্যালকোহলের উপর রিঅ্যাক্ট করে, এটাকে বলে ইন সিটু প্রিপারেশন। এইচআইটা এইভাবে তৈরি করে নেওয়া হয়, মানে ব্যাপারটা এরকম, একটা বিকার নেওয়া হয়েছে, বিকারের মধ্যে অ্যালকোহল অ্যাড করেছি, বিকারের মধ্যে এইচআই অ্যাড করার কথা, কিন্তু এইচআই এর অ্যাডিশনের জন্য যেটুকু মেকানিক্যাল এনার্জি ওকে টলারেট করতে হবে ওটুকু ঝেলতে পারবে না, কারণ ও ভেরি আনস্টেবল। তাই বিকারের মধ্যে অ্যালকোহলের সঙ্গে অ্যাড করেছি কেআই আর H2SO4, বিকারের মধ্যে কেআই আর H2SO4 নিজেরা রিঅ্যাক্ট করে এইচআই তৈরি করেছে, ওই তৈরি হওয়া এইচআই, বিকারের ভেতরেই তৈরি হওয়া এইচআই বিকারের মধ্যে থাকা অ্যালকোহলের সঙ্গে রিঅ্যাক্ট করছে, এটাকে বলে এইচআই এর ইন সিটু প্রিপারেশন। বিকারের মধ্যে রিয়েজেন্টকে বানিয়ে নিয়েছি, সেই রিয়েজেন্টকে যাতে বারবার করে তোলা নামানো করতে না, ওই বিকারের মধ্যে রিঅ্যাক্ট্যান্ট দেওয়া আছে, বিকারের ভিতরে রিয়েজেন্ট বানিয়ে নিয়েছি, ওই বিকারের মধ্যে রিঅ্যাকশন হয়ে গেছে। ব্যাপারটা অনেকটা এরকম, ইজি করার জন্য বলছি না, হাইপোথেটিক্যাল সিচুয়েশন দিচ্ছি। ধরো ফর এক্সাম্পল যে তোমার কোন একটা রান্না করা হচ্ছে, যে রান্নাতে তুমি ধরো রান্না করছো আর তুমি জানো লঙ্কাতে হাত দিলে হাত জ্বলে, আর সেটা ভুলভাল করে চোখে বা নাকে কোথাও লেগে যায়, সেই জায়গাটাও জ্বলে। তুমি এমন একটা টেকনিক ডিসকভার করেছো যে লঙ্কা তুমি হাতে করে নিয়ে রান্নাতে দেবে না, তুমি এমন দুটো মিক্সচার দেবে যাতে মিক্সচারের মধ্যে লঙ্কা তৈরি হয়ে যায়, ঝালটা প্রডিউস হয়ে যায়, আর সেই ঝালটা তরকারির মধ্যে ঘুরে যায়। তুমি যে দুটো দিচ্ছ ওই দুটো লঙ্কা নয়, তুমি এমন কিছু মিক্সচার দিলে যে মিক্সচারটা রান্নার ভেতরে লঙ্কা বা ঝাল প্রডিউস করবে, যারা হয় না, জাস্ট বোঝানোর জন্য হাইপোথেটিক্যাল। ঠিক আছে, জাস্ট সিচুয়েশনটা এক্সপ্লেইন করা, এটাকে বলা হচ্ছে লঙ্কা ইন সিটু প্রিপারেশন করব। বলো না, এরা কি করছে, মানে কেআই আর H3PO4 এইচআই তৈরি করছে, এইচআই তৈরি করার সঙ্গে KH2PO4 তৈরি করছে, আর ওয়াটার তৈরি হচ্ছে, ওয়াটার তো এমনি তৈরি হচ্ছিল, সঙ্গে KH2PO4 তৈরি হচ্ছে। KH2PO4 কি একটা অ্যাসিড? আমি তো অ্যাসিডই দিচ্ছি, তো একটা অ্যাসিড দিচ্ছিলাম, অন্য অ্যাসিডে তৈরি হচ্ছে, কি যায় আছে, মিডিয়াম যে অ্যাসিডই থাকছে। ঠিক আছে, ক্লিয়ার? ভেরি গুড। সো এছাড়া এবার হচ্ছে এটা HBr HI, যেটা বলছে HBr আর HI, এটা ব্রোমিনেশনের জন্য অ্যাক্টিভ, ব্রোমিনেশন দিলেও কি দিতে হতো, HBr দিতে হতো। HBr হচ্ছে এগেন আনস্টেবল, তাই HBr কে ইন সিটুতে তৈরি করে নেওয়া হতো। HBr কে ইন সিটুতে তৈরি করার জন্য একই ভাবে Ki বা Na এর সঙ্গে H2SO4 দেওয়া হতো। ঠিক আছে, সো ইন সিটুতে HBr তৈরি করার জন্য Ki আর H2SO4 দেওয়া হচ্ছে, ইন সিটুতে HI তৈরি করার জন্য Ki আর H3PO4 দেওয়া হচ্ছে। টার্গেটটা হচ্ছে HI বা HBr ইন সিটু যাতে তৈরি হয়ে যায়, সেই তৈরি হওয়া HI বা HBr যাতে আয়োডাইজেশন বা ব্রোমিনেশনটা
কন্টিনিউ করে ইন সিটু প্রিপারেশন। ক্লিয়ার? রিঅ্যাকশনটার মেকানিজম কেমন করে হয় একবার ছোট্ট করে দেখে নি কেমন করে এক্স্যাক্টলি হচ্ছে জিনিসটা। আছে হচ্ছে একটা অ্যালকোহল, তাই তো? যাই হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি যাই আছে অ্যালকোহল আছে। অ্যালকোহল মানে কোন গ্রুপ আছে? OH ফাংশনাল গ্রুপ আছে। দিচ্ছি বেসিক্যালি কি অ্যাসিড দিচ্ছি। অ্যাসিড মানে কি দিচ্ছি? H+ দিচ্ছি। HID HBr দি HCl দিয়ে দিচ্ছি আলটিমেটলি H+। সো অ্যাসিডের H+ যেটা আসছে, এবার দেখো OH এর আছে হচ্ছে লোন পেয়ার, OH এর অক্সিজেনের আছে লোন পেয়ার। এই লোন পেয়ারটা প্রথমে অ্যাসিডের H+ এর সঙ্গে রিঅ্যাক্ট করে, দিয়ে OH টা হয়ে যায় OH2+। OH হয়ে যায় OH2+, কারণ OH ছিল আর একটা H+ আসে দিয়ে হয়ে যায় OH2+। ভালো করে দেখো OH2+ ইজ নাথিং বাট একটা প্রোটনেটেড ওয়াটার, একটা পজিটিভ চার্জ ওয়াটার মলিকিউল। H2 এর মাথায় পজিটিভ চার্জ থাকলে OH2+। তার মানে এই ফার্স্ট স্টেপটাকে বলে প্রোটনেশন। কি বলে? প্রোটনেশন। কেন? কারণ অ্যালকোহলের OH গ্রুপের সঙ্গে একটা প্রোটন দ্যাট ইজ H+ অ্যাড হলো, অ্যালকোহলের OH গ্রুপের সঙ্গে একটা প্রোটন একটা H+ অ্যাড হলো, অ্যাড হয়ে তৈরি করলো প্রোটনেটেড অ্যালকোহল, যেখানে OH2+ এই গ্রুপটা তৈরি হয়েছে। এই OH2+ হচ্ছে একটা ভেরি গুড লিভিং গ্রুপ, ভেরি গুড লিভিং গ্রুপ। লিভিং গ্রুপ মানে ও বেরিয়ে যেতেই চায়। অবভিয়াসলি জলের মাথায় প্লাস চার্জ আছে, জল চায় প্লাস চার্জ থেকে ছেড়ে দিয়ে নিজে বেরিয়ে চলে যায়। জল আলাদা হয়েছে, কেমন করে জলটা তৈরি হচ্ছে? ক্লিয়ার? প্রত্যেকটা স্টেপে জল তৈরি হচ্ছে না, তো জলটা এইভাবে তৈরি হচ্ছে। OH গ্রুপের লোন পেয়ারটা অ্যাটাক করছে অ্যাসিডের H+ কে, দিয়ে তৈরি করছে OH2+, যেটা কিনা খুব ভালো লিভিং গ্রুপ। এবারে এই H+ এর সঙ্গে একটা কাউন্টার পার্ট আছে না, X-, I- বলো Cl- বলো যাই বলো, এই X- টা কার কাউন্টার পার্ট? অ্যাসিডটার কাউন্টার পার্ট H+ আর X-, তাই তো? এই H+ আর X- এর X- টা এখন এই R এর উপরে অ্যাটাক করছে, তার ফলে এই ভেরি গুড লিভিং গ্রুপ OH2+, যেটা বেরিয়ে যেতে চাইছে এটা বেরিয়ে যাচ্ছে। তাহলে R এর সঙ্গে জুড়ে গেল X টা আর তৈরি হয়ে গেল ওয়াটার। সো বেসিক্যালি যদি এখানে দেখি কি হচ্ছে, এটার एग्जांपल দেখে নিচ্ছি, এটা জেনারেল মেকানিজম। চলো যে কোনো একটা एग्जांपल দেখে নিচ্ছি। এই OH গ্রুপটা প্রথমে অ্যাটাক করছে H+ টাকে, OH গ্রুপের লোন পেয়ারটা অ্যাটাক করছে H+ টাকে, তাহলে তৈরি হচ্ছে OH2+। তারপরে I- অ্যাটাক করছে এই কার্বনটাকে, I- এর অ্যাটাক আসছে এই কার্বনটাতে, আর তার জন্য এই OH2+ এটা যেটা তৈরি হলো এখানে OH2+, ওটা লিভিং গ্রুপ ফর্মে আউট হয়ে যাচ্ছে, এই তৈরি হচ্ছে H2O, আর I- টা এখানে জুড়ে যাচ্ছে CH3CH2। ক্লিয়ার? আমরা বুঝেছি নাকি? এর একটা एग्जांपल দিয়ে বলতে হবে। লিভিং গ্রুপ কারা বলো? দেখো গুড লিভিং গ্রুপটা বলে দিচ্ছি একবার, একটা एग्जांपल শুধু বলে দিচ্ছি। ধরো CH3CH2OH এই एग्जांपलটা দিচ্ছি, ঠিক আছে? CH3CH2OH, এবার বলো তুমি ক্লোরিনেশন চাও, ব্রোমিনেশন চাও, আয়োডিনেশন চাও? আয়োডিনেশন, তার মানে HI অ্যাড করছি। HI কি ডাইরেক্টলি অ্যাড করছি না ইনসিটু তে প্রিপেয়ার করে নিচ্ছি? ক্লিয়ার? সো ইনসিটু তে HI প্রিপেয়ার হয়ে গেছে। HI প্রিপেয়ার হয়েছে মানে H+ আর I- প্রেজেন্ট আছে, হ্যাঁ কি না? ঠিক আছে, এবারে লোন পেয়ারটা ফার্স্টে গেছে H+ এর কাছে, আর তাতে লোন পেয়ারটা ফার্স্টে গেছে লোন পেয়ারটা ফার্স্টে গেছে H+ এর কাছে, আর I- আলাদা হয়ে বেরিয়ে গেছে। তাহলে কি তৈরি হলো? দেখো CH3 CH2 OH2+, হ্যাঁ কি না? আর প্লাস I-, এটাই তৈরি হলো ফার্স্ট রিঅ্যাকশন হলো। একটা লোন পেয়ার ইউজ করে হাইড্রোজেনটার সঙ্গে একটা কোঅর্ডিনেট বন্ড তৈরি হয়েছে, একটা লোন পেয়ার রয়ে গেছে। দুটো লোন পেয়ার ছিল, একটা লোন পেয়ার হাইড্রোজেনের সঙ্গে কোঅর্ডিনেট বন্ড তৈরি করে OH2+ তৈরি করেছে, অন্য লোন পেয়ারটা রয়ে গেছে I- আলাদা হয়ে গেছে। ক্লিয়ার? এখন এই OH টা গুড লিভিং গ্রুপ ছিল না, মানে বেরিয়ে যেত না। I- যদি ইনিশিয়ালি এখানে অ্যাটাক করতো OH- বেরিয়ে যেত না, কিন্তু এখন OH- কি OH- আছে না OH2+ হয়ে গেছে, এটা একটা গুড লিভিং গ্রুপে বেরিয়ে যেতে চায়। এই বন্ড ব্রেক করা এখন ইজি, কারণ এই বেরিয়ে যেতেই চায়, এটা অলরেডি ওয়াটার তৈরি করে বসে আছে জাস্ট প্লাস্টার ভেতর মাথায়। তাই এ বেরিয়ে যাবে কখন? যখন এবারে I- এখানে অ্যাটাক করবে, এই বন্ডটা আরামসে বেরিয়ে যাবে। দ্যাট ইজ ওয়াই এটা একটা গুড লিভিং গ্রুপ। যেই এটা বেরিয়ে গেল, কি তৈরি হলো? I- এখানে অ্যাটাক করেছে, তাহলে তৈরি হলো CH3 CH2I, আর বেরিয়ে গেল কে? OH2।
ঠিক আছে OH2 বেরিয়ে গেল ঠিক আছে বলি So this is the এইভাবে গ্রুপস প্রসেসে সবকটা প্রসেসেই OH গ্রুপটা OH2 ফর্ম করে আগে OH2 প্লাস ফর্ম করে তারপরে অ্যাসিডের যে কাউন্টার পার্ট অ্যানারি ও অ্যাটাক করে নিউক্লিওফিলিক অ্যাটাক করে এন্ড তার জন্য নিউক্লিওফিলিক অ্যাটাকের জন্য এই লিভিং গ্রুপটা বেরিয়ে যায় আর লিভিং গ্রুপটা যখনই বেরিয়ে যায় তখনই হ্যালো অ্যালকেন তৈরি হয় এটা বলে ওকে ক্লিয়ার সো যদি দেখা যায় যে HI HBr HCl তিনজনকে ইউজ করেছি সবথেকে বেশি রিঅ্যাক্টিভ কে HI হচ্ছে সবথেকে বেশি রিঅ্যাক্টিভ কারণ কি কারণ HI এর HI বন্ডের বন্ড এনার্জি খুবই কম অর্থাৎ যদি বন্ড এনার্জি ওয়াইজ যাই HI HBr HCl লেফট টু রাইটে যদি যাই হ্যালোজেনের সাইজ বাড়ছে না কমছে বলো আয়োডিন থেকে ব্রোমাইড মানে আয়োডাইড থেকে ব্রোমাইড ব্রোমাইড থেকে ক্লোরাইড সাইজ অফ হ্যালোজেন বাড়ছে না কমছে উপর থেকে সরি নিচ থেকে উপরে আয়োডিন ব্রোমিন ক্লোরিন নিচ থেকে উপরে সাইজ কি হয় কমে না বাড়ে কমে উপর থেকে নিচে বাড়ে নিচ থেকে উপরে কমবে তাহলে আয়োডিনের সাইজ সবথেকে বেশি এই যে বড় দুইটা প্রবলেম হয়ে গেছে সো আয়োডিনের সাইজ সবথেকে বেশি কারণ নিচে কি আছে বসো তাড়াতাড়ি বসো না সো নিচে যে আছে আয়োডাইড পিরিয়ডিক টেবিলে সবথেকে নিচে আছে তাই ওর সাইজ বড় কারণ অনেক ইলেকট্রন আছে অনেক শেল আছে সাইজ একটু কমেছে সাইজ অনেকটা কমেছে তাহলে সাইজ অফ হ্যালোজেন কি হচ্ছে লেফট টু রাইটে ডিক্রিজ করছে আরে ওটা নিচে আছে বলো সাইজ অফ হ্যালোজেন কমছে ঠিক আছে যদি সাইজ অফ হ্যালোজেন কমে তাহলে হাইড্রোজেনের সঙ্গে হ্যালোজেনের ওভারল্যাপ যখন হচ্ছে সাইজের মিসম্যাচ কোথায় হচ্ছে হাইড্রোজেন আয়োডিন সো সাইজের মিসম্যাচ অনেক আছে ব্রোমিন একটু হলেও কমে গেছে ক্লোরাইড অনেক কমে গেছে তাহলে সাইজের মিসম্যাচ কোথায় বেশি আয়োডাইডে মানে HI তে এই সাইজের মিসম্যাচ লেফট টু রাইটে কি হয়েছে ভেরি গুড মিসম্যাচটা কমছে এখানে মিসম্যাচ সবথেকে বেশি এখানে মিসম্যাচ অনেকটাই নেই তাহলে বন্ড এনার্জি কোথায় বেশি হবে HCl এ কারণ যখন সাইজের মিসম্যাচ নেই তখন ওভারল্যাপ ভালো মিসম্যাচ যদি সাইজে না থাকে সাইজের মিসম্যাচ না থাকলে ওভারল্যাপ ভালোভাবে হবে সাইজের মিসম্যাচ হয়ে গেলে ওভারল্যাপ পুরলি হতে শুরু করে ওভারল্যাপ না হলে বন্ডই স্ট্রং হবে তাহলে সাইজের যদি মিসম্যাচ দেখি এখানে সবথেকে কম তাই বন্ড এনার্জি লেফট টু রাইটে বেড়েছে তাহলে HCl এর বন্ড এনার্জি বেশি তার মানে H আর Cl এর মাঝের বন্ডকে ব্রেক করা ইজি না ডিফিকাল্ট সেই জন্যই ওর হিট লাগছিল ZnCl2 লাগছিল একটা রকমের রেজিস্ট্যান্স লাগছিল ক্লিয়ার at least 1 ডিগ্রি আর 2 ডিগ্রি জন্য তো লাগছিল 3 ডিগ্রি জন্য লাগতো বাট 3 ডিগ্রি এসে একটু সাপোর্ট দিয়েছে বলতে ঠিক আছে HCl তো এমনিতেই অনেক ঝামেলা আছে বন্ড এনার্জি ব্রেক হয় না আমি একটু সাপোর্ট দিয়ে দিয়েছি 3 ডিগ্রি অ্যালকোহল আদারওয়াইজ 1 ডিগ্রি আর 2 ডিগ্রি অ্যালকোহলে অনেক কিছু অ্যাসিস্ট্যান্স দেখেছিল HCl এর বন্ড এনার্জিটাকে H আর Cl এর মাঝে বন্ডকে ব্রেক করার জন্য তাহলে রিঅ্যাক্টিভিটি অর্ডার কি কোন অ্যাসিডটা সবথেকে বেশি রিঅ্যাক্টিভ HI কারণ এখানে বন্ডের মধ্যে মিসম্যাচ আছে সাইজে তাই ওভারল্যাপ পুয়ার তাই বন্ড এনার্জি উইক এই বন্ড ইজিলি ব্রেক হবে ইজিলি ব্রেক হচ্ছে বলেই তো এত ইজিলি ব্রেক হয়ে যাচ্ছে যে জার্কিং টু কো টলারেট করতে পারছে না তাই আবার ওর জন্য অন্য প্রবলেম HCl এর অন্য প্রবলেম ক্যাটালিস্ট ছাড়া রিঅ্যাকশন করবে না HI এর অন্য প্রবলেম এত রিঅ্যাকশন করছে যে বলছে না বাইরে থেকে অ্যাডই করা যাবে ইনস্টিটিউটে তৈরি করে নিতে হবে দুজনের দুটো প্রবলেম ক্লিয়ার সুতরাং অ্যাজ আ কেমিস্ট অর অ্যাজ আ সায়েন্টিস্ট আমার ইন্টারেস্ট কোন থাকে আমার ইন্টারেস্ট কি ইজিলি রিঅ্যাকশন ইনস্টিটিউটে করুক বা যেভাবে আমি দেখতে পাচ্ছি HI ইজিলি রিঅ্যাকশন ঠিক আছে কারণ HI এর বন্ড এনার্জি কম সো অনেক বেশি ইজিলি রিঅ্যাকশন করছে HBr তারপরে HCl এর বন্ড এনার্জি অনেক বেশি তাই HCl এর রিঅ্যাকশন যখন হচ্ছে গ্রুপস প্রসেসে তখন ক্যাটালিস্ট কি এই সমস্ত রেজিস্ট্যান্স আছে ক্লিয়ার তোমার HBr ইনসিসিটিভ লাগে না আবার এক্সট্রা ক্যাটালিস্ট লাগে HBr ইনসিটিউ লাগে ক্যাটালিস্টও লাগে ইনসিটিউ লাগে ওইখানে হ্যাঁ ইনসিটিউ এখানেও লাগে HBr ঠিক আছে একটু হলো বন্ড এনার্জি বেশি কিন্তু অতটাও বেশি না যে ব্যাপারটা ম্যানেজ করবে সেকেও ইনস্টিটিউটে প্রিপেয়ার করা হয় একেও ইনস্টিটিউটে প্রিপেয়ার করা হয় এখানে ইনস্টিটিউটে প্রিপেয়ার করা হয় না এখানে ক্যাটালিস্ট দেওয়া হয় এখানে কোনো ক্যাটালিস্ট দেওয়া হচ্ছে
ঠিক আছে, অর্থাৎ ওই দিকে রিঅ্যাক্টিভিটি সবথেকে কম, এইখানে রিঅ্যাক্টিভিটি সবথেকে বেশি, এই রিঅ্যাক্টিভিটি ইন্টারমিডিয়েট। ক্লিয়ার? এটা তো আগেই বলেছি অ্যালকোহলের রিঅ্যাক্টিভিটির অর্ডার। 3 ডিগ্রি অ্যালকোহল রুম টেম্পারেচারে রিঅ্যাকশন করে গেছে, 2 ডিগ্রি অ্যালকোহল ক্যাটালিস্ট লেগেছে কিন্তু রুম টেম্পারেচারে রিঅ্যাকশন করেছে, হিট করতে হয়নি। 1 ডিগ্রি অ্যালকোহলের কাছে হিট রুম টেম্পারেচার হিট ক্যাটালিস্ট দুটোই লেগেছে। সো 3 ডিগ্রি অ্যালকোহলের রিঅ্যাক্টিভিটি সবথেকে বেশি, তারপরে 2 ডিগ্রি অ্যালকোহল, তারপরে 1 ডিগ্রি অ্যালকোহল। ক্লিয়ার পয়েন্টটা? চলে আসছে এবার হ্যালো অ্যালকেন প্রিপারেশনের আরো কিছু মেথড। সো এটা হেডিং দেবে, আগেরটা ছিল গ্রুপস মেথড, ঠিক আছে? গ্রুপস মেথডের তিনটে বলেছি, একটা ক্লোরিনেশন করেছি HCl দিয়ে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রিতে, একটা ব্রোমিনেশন করেছি HBr যাকে ইনস্টিটিউট প্রিপেয়ার করছি KiH2SO4 দিয়ে, ঠিক আছে, সরি KBr H2SO4 দিয়ে, KBr আর H2SO4 দিলে HBr তৈরি হয়ে যাবে। আর HI কেও ইনস্টিটিউট প্রিপেয়ার করছি Ki আর H3PO4 দিয়ে। অ্যাসিডটা ডিফার করে যাচ্ছে, ওটা ডিফারেন্ট কন্ডিশনস এর উপরে ভ্যারি করে, কিন্তু মেইন কথা হচ্ছে HI আর HBr কে ইনস্টিটিউট প্রিপেয়ার করছি। তাহলে HCl ডাইরেক্টলি দিচ্ছি এন্ড সেখানে হচ্ছে গ্রুপ প্রসেস যখন করছি অ্যালকোহলের উপর বেস করে ক্যাটালিস্ট দিচ্ছি বা হিট দিচ্ছি বা দিচ্ছি না ডিসাইড করছি। ব্রোমিনেশন আর অ্যানিলেশন যখন করছি তখন হচ্ছে ইনস্টিটিউটে HBr আর HI কে প্রিপেয়ার করছি। এইটা ছিল হচ্ছে ডাইরেক্ট হ্যালোজেনেশন যখন করছি অ্যালকোহল থেকে গ্রুপস মেথডের থ্রু দিয়ে। এখন হচ্ছে যেটা দেখবো, এখানে আমরা পরেরটা যেটা দেখছি, এখানেও আমরা অ্যালকোহল থেকে প্রিপারেশন করছি, অ্যালকোহল থেকেই হ্যালো অ্যালকেন প্রিপেয়ার করছি, বাট এগুলো গ্রুপস মেথড নয়, এগুলো হ্যালোজেনেটিং এজেন্ট ইউজ করা হবে। সো নেক্সট হেডিংটা দিতে পারো হ্যালোজেনেশন অফ অ্যালকোহল বাই হ্যালোজেনেটিং এজেন্ট। আগেরটা ছিল হ্যালোজেনেশন অফ অ্যালকোহল বাই গ্রুপস মেথড। হ্যালোজেনেশন অফ অ্যালকোহল প্রথমটা ছিল বাই গ্রুপস মেথড, হ্যালোজেনেশন অফ অ্যালকোহল বাই গ্রুপস মেথড, হ্যালোজেনেশন অফ অ্যালকোহল বাই হ্যালোজেনেটিং এজেন্টস। হ্যালোজেনেটিং এজেন্ট দেবো যারা ওইচটাকে বার করে দেবে, সেখানে হ্যালোজেনটা ঢুকিয়ে দেবে। অ্যালকোহল মানে সেখানে ফাংশনাল গ্রুপ ওইচ আছে, ওইচটাকে বার করে দেবে, হ্যালোজেন গ্রুপকে ঢুকিয়ে দেবে। প্রথমটা ছিল হচ্ছে হ্যালোজেনেশন অফ অ্যালকোহল বাই গ্রুপস মেথড, যেখানে হ্যালোজেনেশনটা করেছিলাম HI HBr HCl এগুলো দিয়ে, হ্যালোজেন অ্যাসিড গুলো দিয়ে। এখন অন্যান্য হ্যালোজেনেটিং এজেন্ট দিয়ে করব। কি কি এজেন্ট? প্রথমটা বলছি, সো এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল, তারপরে ফার্স্ট এজেন্ট যেটা দিচ্ছি PCl5, PCl5 দিলে ওইচটা রিপ্লেস হয়ে যায় ক্লোরিন দিয়ে, সো তৈরি হয়ে যায় হ্যালো অ্যালকেন বা ক্লোরো অ্যালকেন, সঙ্গে তৈরি হয় POCl3 আর HCl। PCl5 একটা কি তাহলে হ্যালোজেনেটিং এজেন্ট। সিমিলার ওয়েতে এটা একটা অ্যালকোহল, এই অ্যালকোহলে দিলাম PCl5 না দিয়ে দিলাম PCl3, এটাও কি আরেকটা হ্যালোজেনেটিং এজেন্ট। এক্ষেত্রেও OH গ্রুপটা রিপ্লেস হয়ে যাচ্ছে, সবকটাতেই OH গ্রুপ রিপ্লেস হয়ে যাচ্ছে Cl গ্রুপ দিয়ে। ক্লোরিনের সোর্সটা কি? এই ক্লোরিনেটিং এজেন্টটা। OH গ্রুপ রিপ্লেস হয়ে যাবে ক্লোরিন দিয়ে, ক্লোরিনের সোর্সটা কি? ক্লোরিনেটিং এজেন্টটা। সেইগুলো কি? এগুলো হচ্ছে বেসিক্যালি ক্লোরিনেটিং এজেন্ট। PCl5 একটা ক্লোরিনেটিং এজেন্ট, PCl3 আর একটা ক্লোরিনেটিং এজেন্ট। এরা OH গ্রুপকে রিপ্লেস করে দেয় ক্লোরিন দিয়ে। PCl5 দিলে সাইড প্রোডাক্টে POCl3 HCl আছে, PCl3 দিলে সাইড প্রোডাক্টে H3PO3 আছে। সাইড প্রোডাক্ট মনে রাখতে হবে, কোশ্চেনে A B C আইডেন্টিফাই করতে দেবে। তো এটা তুমি এটা লিখলে বাট B C লিখতে হবে, ঠিক আছে? সাইড প্রোডাক্ট মনে রাখতে হবে। ক্লিয়ার? তাহলে দুটো ক্লোরিনেটিং এজেন্টের নাম কি? একটা PCl3 একটা PCl5, দুটো ক্লোরিনেটিং এজেন্ট। 3 নাম্বার ক্লোরিনেটিং এজেন্ট SOCl2। সো একই ভাবে অ্যালকোহলের উপরে যদি থায়ামিল ক্লোরাইড SOCl2 দেওয়া হয়, দিয়ে পিরিডিন দিয়ে রিফ্লাক্স করা হয়, তাহলে কি হবে? একই ভাবে OH গ্রুপ রিপ্লেস হবে ক্লোরাইড দিয়ে। সঙ্গে এখানে সাইড প্রোডাক্ট কি? SO2 গ্যাস আর HCl গ্যাস। ক্লিয়ার? এই তিনটে ক্লোরিনেটিং এজেন্টের মধ্যে যখন ক্লোরিনেশন করছি, কোনটা সবথেকে প্রেফার্ড মেথড? দিস ইজ দা প্রেফার্ড মেথড, মোস্ট সুইটেবল। কেন? কারণ দেখো আমার টার্গেট ক্লোরিনেটিং এজেন্ট দিয়ে ক্লোরিনেশন করে হ্যালো অ্যালকেনটা পাওয়া, ক্লোরো অ্যালকেনটা পাওয়া, রাইট? এখানেও ক্লোরো অ্যালকেন পাচ্ছি, সঙ্গে কি পেয়েছি? সাইড প্রোডাক্ট পেয়েছি, বাই প্রোডাক্ট পেয়েছি। অবভিয়াসলি ফ্র্যাকশনাল ডিসটিলেশন বা ফিল্ট্রেশন বা কিছু না কিছু মেথড দিয়ে ওই সাইড প্রোডাক্টকে এর থেকে আলাদা করতে হবে, হ্যাঁ কি না? এখানেও সাইড প্রোডাক্টকে এর থেকে আলাদা করতে হবে, হ্যাঁ কি না? এখানে সাইড প্রোডাক্টটা গ্যাস, আলাদা করতে হবে, এমনি বেরিয়ে যাবে, তাহলে এই আলাদা হয়ে এমনি পাচ্ছি। তাহলে এখানে এরপরে একটা স্টেপ যাবে যে এইটাকে যদি আলাদা করে পেতে চাই, ওদেরকে আলাদা করো, ডিসটিলেশন করো, ফিল্ট্রেশন করো, ডিসটিলেশন করো, যা খুশি করো, এদের থেকেও আলাদা করো, তবে কি এটাকে পাওয়া যাবে। এখানে আলাদা করতে হচ্ছে না বাই প্রোডাক্টদের, কারণ বাই প্রোডাক্ট গুলো গ্যাসিয়াস, এমনি বেরিয়ে যাচ্ছে।
তাই এটা টার্গেট প্রোডাক্টটা এক্সক্লুসিভলি পাচ্ছি টার্গেট প্রোডাক্ট। রিফ্লাক্স মানে হচ্ছে রিফ্লাক্স মানে কি বলেছি, পিরিয়ডিন হচ্ছে সলভেন্ট, মানে পিরিয়ডিনের মধ্যে এইগুলোকে মিক্স করা হয়েছে যাতে এরা ভুলে যায় পিরিয়ডিনের মধ্যে আর রিঅ্যাকশনটা কেন। আচ্ছা, এটা কোনদিন ভাতের হাঁড়িতে চাল আর ডাল শুকনো করে দিলে খিচুড়ি তৈরি হবে? ইউ হ্যাভ টু গিভ দ্য সলভেন্ট, রাইট? আচ্ছা, মানে এটা যদি তাহলে মিক্স এনহ্যান্স করছে তার কিছু ভালো যদি রিঅ্যাকশন কে এনহ্যান্স করে এরা রিঅ্যাকশন কি এনহ্যান্স করে না দিলে রিঅ্যাকশনটাই ওই জন্য বললাম না, ভাত আর ডাল দিলে সলভেন্ট না দিলে রিঅ্যাকশনটাই হবে না। কেন? তারা মিশবেই না। এ হচ্ছে এদেরকে মেশাচ্ছে, একটা কমন সলভেন্টের মধ্যে গুলে গেলে রিঅ্যাকট্যান্টটা মিশে যায়। রিঅ্যাক্টেন্ট মলিকিউলগুলো মিশে যাওয়ায় তারা নিজেরা ধাক্কাধাক্কি করবে, তারা নিজেরা ধাক্কাধাক্কি করা মানে পুরোনো বন্ড ব্রেক হবে, নতুন বন্ড তৈরি হবে, তার মানে কি প্রোডাক্ট তৈরি হবে। যদি নাই মেশে চাল আর ডালকে শুকনো দিয়ে দিলে গরম করে দেখবে চালও পুরে কালো হয়ে গেছে, ডালও পুরে কালো হয়ে গেছে, খিচুড়ি আর তৈরি হয়। ক্লিয়ার? রিঅ্যাকশন করার আগে তোমাকে তাদেরকে মেশাতে হবে, মেশানোর জন্যই সলভেন্ট ইউজ করো যাতে তারা প্রপারলি মিশে যায়। ঠিক আছে, সেখানে সলভেন্ট হচ্ছে সেরকমই পিরিয়ডিন। তিনটে ক্লোরিনেটিক এজেন্ট PCl5 PCl3 SOCl2, সবথেকে ইম্পর্টেন্ট কোনটা? SOCl2, কারণ ওটাতে বাই প্রোডাক্ট গুলো গ্যাসিয়াস বাই প্রোডাক্ট, গ্যাসিয়াস বাই প্রোডাক্ট। তাই এমনি এই ক্লোরোঅ্যালকেনটাকে এক্সক্লুসিভলি পেয়ে যাই, কারণ গ্যাসিয়াস বাই প্রোডাক্ট আরামসে উড়ে বেরিয়ে যাবে, আমাকে কিছু আর করতে হবে। ওকে, আচ্ছা, সিমিলারলি এবার ব্রোমিনেশন করছি, তাহলে বুদ্ধি করে বলো ক্লোরিনেশন করার জন্য যদি PCl3 দিই, ক্লোরিনেশন করার জন্য কি দিচ্ছি? PCl3, তাহলে ব্রোমিনেশন করতে কি দেব? PBr3, আয়োডিনেশন করতে কি দেব? HI3 কেন? PI3। তাহলে ক্লোরিনেশন করতে একটা ক্লোরিনেশনের একটা এজেন্ট হচ্ছে PCl3, ঠিক সেরকমই ব্রোমিনেশনের এজেন্ট হচ্ছে PBr3, আয়োডিনেশনের এজেন্ট হচ্ছে PI3। সবকটাতেই OH গ্রুপ রিপ্লেস হবে হ্যালোজেনটা দিয়ে। ক্লিয়ার? ক্লোরিনেশন করতে OH গ্রুপ রিপ্লেস হয়েছিল ক্লোরিন দিয়ে, ব্রোমিনেশনে OH গ্রুপ রিপ্লেস হবে ব্রোমিন দিয়ে যখন PBr3 দেব, আয়োডিনেশনে OH গ্রুপ রিপ্লেস হবে আয়োডিন দিয়ে যখন PI3 দেব। ক্লিয়ার? কথা ঠিক আছে? এবারে এগেইন একটা টুইস্ট আছে। টুইস্টটা কি? এই PBr3 এগেইন আনস্টেবল, PI3 এগেইন আনস্টেবল। তাহলে PBr3 কে কেমন করে তৈরি করব? ইন সিটু। PI3 কে কেমন করে তৈরি করব? ইন সিটু। ইন সিটু তৈরি করার জন্য কি করে তৈরি করা হয়? ফসফরাস আর ব্রোমিনকে নিয়ে আগে রিঅ্যাকশন করিয়ে PBr3 তৈরি করে নেওয়া হয় বিকারের মধ্যে। ওই বিকারের মধ্যে ইন সিটু তৈরি হওয়া PBr3 ফার্দার অ্যালকোহলের উপরে রিঅ্যাকশন ক্যারি অন করে। সিমিলারলি ফসফরাসের সঙ্গে আয়োডিনের রিঅ্যাকশন করে আগে PI3 তৈরি করে নেওয়া হয়, ওই ইন সিটুতে তৈরি হওয়া PI3 রিঅ্যাকশন ক্যারি অন করে অ্যালকোহলের উপরে দিয়ে আয়োডিনেশন। কথা বুঝেছেন? অর্থাৎ রিএজেন্ট কি দিচ্ছি? বেসিক্যালি অ্যালকোহল, ফসফরাস, Br2 এটা দিচ্ছি। ফসফরাস Br2 PBr3 তৈরি করছে, তৈরি হওয়া PBr3 রিঅ্যাকশন দিচ্ছি, কিন্তু বিকারে আমি অ্যালকোহল, ফসফরাস আর Br2। এটা শুধু ক্লোরিনেশনের জন্য अवेलेबल না, SOCl এর মধ্যে SOBr2 কম্পাউন্ড, SO2 কম্পাউন্ড না, একমাত্র अवेलेबल কম্পাউন্ড হচ্ছে PCl3 এর মতন PI3 বা PP। যেটা अवेलेबल কম্পাউন্ড সেটা দিয়ে আমাকে করতে হবে, রাইট? থিওরিটিক্যালি পসিবল না, SOCl2 যেরকম করে রিঅ্যাকশন করে SOBr2 থাকলে কত নিশ্চয়, কিন্তু থিওরিটিক্যালি হলো প্র্যাকটিক্যালি কম্পাউন্ডে এক্সিস্ট করছে রিঅ্যাকশন প্রসেস। চলে আসি নেক্সট মেথডে, অ্যালকেন থেকে প্রিপারেশন। এতক্ষণ কি থেকে প্রিপারেশন করছিলাম? অ্যালকোহল, অ্যালকোহল মানে কি মানে খার্গিক মানে ইংরেজি। এতক্ষণ যে দুটো মেথড বললাম, একটা ছিল অ্যালকোহলের উপরে গ্রুপস প্রসেস, একটা ছিল অ্যালকোহলের উপরে হ্যালোজেনেটিং এজেন্ট ইউজ করা, ক্লোরিনেশন, ব্রোমিনেশন বা আয়োডিনেশনের জন্য। এখন বলছি অ্যালকেনের উপরে কি রিঅ্যাকশন করবে। সো এই রিঅ্যাকশনটা অলরেডি ক্লাস 11 এ হাইড্রোকার্বন চ্যাপ্টারে পড়ে থাকার কথা, স্টেপ ওয়াইজ সাবস্টিটিউশন রিঅ্যাকশন। একটা অ্যালকেন আছে, অ্যালকেনের উপরে যদি ক্লোরিন আর সানলাইট দিই তাহলে কি হয় দেখো, অ্যালকেনের একটা করে হাইড্রোজেন একটা করে হ্যালোজেন দিয়ে রিপ্লেস হতে থাকে, সঙ্গে একটা করে HCl মলিকিউল বেরিয়ে যায়। অ্যালকোহলের অ্যালকেনের উপরে যদি আমি ক্লোরিন মলিকিউল দিই সঙ্গে সানলাইট দিই, অ্যালকোহল অ্যালকেন দিচ্ছি, অ্যালকেনের সঙ্গে ক্লোরিন দিচ্ছি, ক্লোরিনের সঙ্গে সানলাইট দিচ্ছি, তাহলে অ্যালকেনের একটা করে হাইড্রোজেন একটা করে হ্যালোজেন দিয়ে রিপ্লেস হতে থাকে, সঙ্গে হাইড্রোজেন ক্লোরাইড বেরিয়ে যায়।
এই রিপ্লেসড অ্যালকেনটাতে হ্যালো অ্যালকেনটাতে যদি আবার একটা ক্লোরিন আর সানলাইট দিই আরো একটা হাইড্রোজেন রিপ্লেস হবে এন্ড সঙ্গে একটা ইথিল বেরিয়ে যাবে। এখানে যদি আরো একটা ক্লোরিন দিই আরো একটা ক্লোরিন মলিকিউল দিই তাহলে আরো একটা হাইড্রোজেন রিপ্লেস হবে এন্ড সঙ্গে ইথিল আউট হয়ে যাবে। সঙ্গে যদি আরো একটা ক্লোরিন আর সানলাইট দিই লাস্ট হাইড্রোজেনটাও রিপ্লেস হয়ে যাবে এন্ড ইথিল বেরিয়ে যাবে। রিঅ্যাকশনটাকে বলে স্টেপ ওয়াইজ সাবস্টিটিউশন রিঅ্যাকশন। একটা স্টেপে পুরো সাবস্টিটিউশনটা হয়নি, একটা স্টেপে সাবস্টিটিউশন গুলো হয়ে গেছে। ঠিক আছে, এই স্টেপে ফার্স্ট সাবস্টিটিউশন হয়েছে, দেন সেকেন্ড সাবস্টিটিউশন, থার্ড সাবস্টিটিউশন, লাস্ট সাবস্টিটিউশন। সো প্রত্যেকটা স্টেপে একটা করে সাবস্টিটিউশন হয়েছে। দিস ইজ কল্ড স্টেপ ওয়াইজ সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এবার আইডিয়া একজন প্রফেশন ছিল, ঠিক আছে, আইডিয়া এই সাবস্টিটিউশন বলতে পারতেন। উনি বলতেন bring your copy and write down a note on nucleophilic substitution reaction. Anyway, so stepwise substitution reaction হলো যেখানে প্রত্যেকটা স্টেপে একটা করে হাইড্রোজেন একটা করে হ্যালোজেন দিয়ে রিপ্লেস হতে হতে ফাইনালি সিসিএল তৈরি হলো ট্রান্সফিউজ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ক্লোরিনেশন হলো। যদি আয়োডিনেশন হয় একইভাবে ব্রোমিনেশন হবে, তাই ব্রোমিনেশন আমরা আবার দেখাই কারণ ব্রোমিনেশন একইভাবে। সো ক্লোরিনেশন ব্রোমিনেশন এখানে সেম হইতে হচ্ছে, ক্লোরিনেশন ব্রোমিনেশন একইভাবে হচ্ছে। কিন্তু যদি আয়োডিনেশন হয় CH4 এর উপরে আয়োডিন দিয়েছি, ফার্স্ট স্টেপটা তো হবে CH3Cl তৈরি হয়েছিল, HCl তৈরি হয়েছিল ক্লোরিনেশনে, তাহলে CH3I আর HI তৈরি হবে আয়োডিনেশন। কিন্তু এই রিঅ্যাকশনটা ফার্স্ট স্টেপে হওয়ার পরেই আর পরের স্টেপগুলো হতে চাইবে কেন? আয়োডিনেশনে হলে এই যে HI তৈরি হয় এটা একটা কালপ্রিট, এর রিঅ্যাকশনকে রিভার্সেবল করে দেয়। ওটা তো আগেটাতে বললাম ইনফ্লুয়েন্স। সো HI কি করে রিঅ্যাকশনকে রিভার্সেবল করে দেয়, মানে CH4 এর উপরে আয়োডিন মলিকিউল দিয়েছি, তাতে একবার আয়োডিনেশনটা হয়েছে, একটা হাইড্রোজেন রিপ্লেস হয়েছে একটা হ্যালোজেন দিয়ে, CH3I পেয়েছি, সঙ্গে HI ও পেয়েছি। এক্সপেকটেশন ছিল এর উপরে এই CH3I এর উপরে আরো একটা আয়োডিন দেব, CH2I2 পাবো, এরকম করে রিঅ্যাকশনটা CI4 অবধি যাবে। কিন্তু কি হলো, HI মাঝপথে যেহেতু তৈরি হচ্ছে প্রত্যেকটা স্টেপে, HI রিঅ্যাকশনকে রিভার্সেবল করতে থাকে, তাই HI কে মিডিয়াম থেকে সরানো খুবই জরুরি, না হলে রিঅ্যাকশন প্রত্যেক স্টেপে রিভার্সেবল হবে, রিঅ্যাকশন এগোবেই না। এটা যদি ব্রেকডাউন করতে যে কোনটা মানে CH3I + CH তখন তো বাহার বুঝলাম না, মানে তুমি বলে না যদি সরানোটা বানাতে তো হবে না। হ্যাঁ ওকে ব্রেকডাউন না করতে সরাতে পারবে। এই দেখাচ্ছে কি করে নিজের সিস্টেমে লেখা লিখে সরানো হচ্ছে। সো যেই CH4 এর উপরে আয়োডিন দিলাম, সঙ্গে ফার্স্ট স্টেপ আয়োডিনেশনটা তো হলো, অর্থাৎ স্টেপ ওয়াইজ সাবস্টিটিউশন রিঅ্যাকশনের ফার্স্ট স্টেপটা তো হলো, একটা হাইড্রোজেন একটা হ্যালোজেন দিয়ে রিপ্লেস হয়ে CH3I তৈরি করলো, সঙ্গে HI তৈরি করলো, এই রিঅ্যাকশনকে রিভার্সেবল করে। তাই একে রিমুভ করার জন্য মিডিয়ামে HiO3 বা HNO3 বা HiO4 এরকম অক্সিডাইজিং এজেন্টের দেওয়া হয়, যারা তৈরি হওয়া HI কে অক্সিডাইজ করে আয়োডিন তৈরি করে দেয়। ক্লিয়ার? মানে রিঅ্যাকশন করেছি, তৈরি হচ্ছে HI রিঅ্যাকশনকে রিভার্সেবল করাচ্ছে, তাই HI টাকে সরাতে হবে, সরানোর জন্য মিডিয়ামে অক্সিডাইজিং এজেন্ট দেওয়া হচ্ছে। যে অক্সিডাইজিং এজেন্ট গুলো HI এর সঙ্গে তৈরি হওয়া HI এর সঙ্গে রিঅ্যাকশন করছে, দিয়ে আয়োডিন মানে দিচ্ছে HI। তাহলে HI যদি একবার আয়োডিন হয়ে যায়, HI টা কি রিভার্স করতে পারবে? নাকি থাকছে? উল্টে আয়োডিন তৈরি হচ্ছে, যে আয়োডিনটা পরের স্টেপে আবার কাজে লাগবে, রাইট? ক্লিয়ার কথা বুঝেছেন? সো HI তৈরি হচ্ছে, ওকে আয়োডিনেশন বানিয়ে দেওয়া হচ্ছে, HI তৈরি হচ্ছে, ওকে আয়োডিনে কনভার্ট করে দেওয়া হচ্ছে। কি দিয়ে আয়োডিনে কনভার্ট করা হচ্ছে? অক্সিডাইজিং এজেন্ট দিয়ে। যেমন অক্সিডাইজিং এজেন্ট HiO3 হতে পারে, এছাড়া আর হতে পারে HNO3, হতে পারে HiO4, এই সমস্ত অক্সিডাইজিং এজেন্ট গুলো দিয়ে তৈরি হওয়া HI কে অক্সিডাইজ করে I2 তৈরি করে দেওয়া হচ্ছে। এইভাবে HI কে মিডিয়াম থেকে রিমুভ করা হচ্ছে যাতে রিঅ্যাকশনটা ফরওয়ার্ড ডাইরেকশনে যেতে পারে, আদারওয়াইজ রিঅ্যাকশন রিভার্সিবল হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট রিঅ্যাকশনটা দেখো। এই রিঅ্যাকশনটা তো একইভাবে ক্লোরিন দিচ্ছি আর সানলাইট দিচ্ছি। ক্লোরিন আর সানলাইটের প্রেজেন্সে কি হয় আমরা দেখেছি, একটা একটা করে হাইড্রোজেন রিপ্লেস হতে থাকে। এখানে দেখো দুই রকমের হাইড্রোজেন আছে, এই দুটো হচ্ছে 1 ডিগ্রি হাইড্রোজেন, আর এই দুটো হচ্ছে 2 ডিগ্রি কার্বন। এই 2 ডিগ্রি হাইড্রোজেন আছে এখানে। এই কার্বনে একটাই কার্বন অ্যাটাচ 1 ডিগ্রি কার্বন, এই কার্বনে একটাই কার্বন অ্যাটাচ 1 ডিগ্রি কার্বন, তাই অ্যাসোসিয়েটেড হাইড্রোজেন গুলো 1 ডিগ্রি হাইড্রোজেন। এই মাঝের কার্বনে দুদিকে দুটো কার্বন অ্যাটাচ 2 ডিগ্রি,
এই মাঝের কারণে দুদিকে দুটো কার্বন অ্যাটাচ 2 ডিগ্রি, তাই মাঝের হাইড্রোজেন হলো 2 ডিগ্রি হাইড্রোজেন। তাহলে সমস্ত হাইড্রোজেন গুলো কি সেম? সমস্ত সবাই তো হাইড্রোজেন, বাট হাইড্রোজেন গুলোর এনভায়রনমেন্ট কি সেম? কেউ 1 ডিগ্রি কার্বনে অ্যাটাচ, কেউ 2 ডিগ্রি কার্বনে অ্যাটাচ। কোশ্চেন হচ্ছে হ্যালোজেনেশন যখন হবে কোন হাইড্রোজেন আগে হ্যালোজেন দিয়ে রিপ্লেস হবে? সো যেটা বেশি রিঅ্যাক্টিভ 2 ডিগ্রি হাইড্রোজেন মোস্ট রিঅ্যাক্টিভ দেন 1 ডিগ্রি হাইড্রোজেন। তাই 2 ডিগ্রি হাইড্রোজেন মানে কি এইখান থেকে, তাই এইখান থেকে রিপ্লেস হচ্ছে যখন, দেখো এই কার্বনটা যে 2 ডিগ্রি কার্বন, সেখানে হাইড্রোজেন হ্যালোজেন দিয়ে রিপ্লেস হয়েছে, সেটা 72% পেয়েছি। এই কার্বন 1 ডিগ্রি কার্বন, এইখানে হ্যালোজেন, এইখানে হাইড্রোজেন রিপ্লেস হয়েছে হ্যালোজেন দিয়ে, সেটা মাইনর প্রোডাক্ট হয়েছে 28% পেয়েছি। এখান থেকে কি বোঝা যায়? 2 ডিগ্রি হাইড্রোজেন ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান 1 ডিগ্রি হাইড্রোজেন। অবভিয়াসলি 3 ডিগ্রি হাইড্রোজেন ইজ ফার্দার রিঅ্যাক্টিভ। ঠিক আছে, তাহলে হাইড্রোজেনের রিঅ্যাক্টিভিটি অর্ডার কি হলো? 3 ডিগ্রি হাইড্রোজেন, দেন 2 ডিগ্রি হাইড্রোজেন, দেন 1 ডিগ্রি হাইড্রোজেন। এটা ছিল হাইড্রোজেনের রিঅ্যাক্টিভিটি অর্ডার। কারণ সেই কারণেই 2 ডিগ্রি হাইড্রোজেনটা আগে রিপ্লেস হচ্ছে বাই ক্লোরিন এন্ড ইউভি লাইট, দ্যাট ইজ ক্লোরিনেশন যখন হচ্ছে এই হাইড্রোজেনটা স্টেপ ওয়াইজ সাবস্টিটিউশন রিঅ্যাকশন আগে রিপ্লেস হচ্ছে, ক্লোরিন ঢুকছে, তারপরে সেটা মেজর প্রোডাক্ট হচ্ছে, আর মেজর প্রোডাক্টের সঙ্গে মাইনর প্রোডাক্ট যেটা তৈরি হচ্ছে, মাইনর প্রোডাক্টে দেখতে পাওয়া যাচ্ছে 1 ডিগ্রি কার্বনটা 1 ডিগ্রি হাইড্রোজেনটা রিপ্লেস হচ্ছে ক্লোরিন দিয়ে, তখন হচ্ছে মাইনর। ওকে, তাহলে মাইনর প্রোডাক্ট যখন হবে তখন 1 ডিগ্রি হাইড্রোজেন রিপ্লেস হবে, মেজর প্রোডাক্ট যখন হবে তখন 2 ডিগ্রি হাইড্রোজেন রিপ্লেস হবে। পরেরটা দেখো একবার, পরেরটাতে বলো এই কার্বনটা কত ডিগ্রি কার্বন? এইটা অল কার্বন স্যার 1 ডিগ্রি। তাহলে এখানে কি দুটো ডিফারেন্ট টাইপের কার্বন আছে না একটাই টাইপের কার্বন আছে? একটা 3 ডিগ্রি কার্বন আছে, সো এটা 4 ডিগ্রি কার্বন। সো 4 ডিগ্রি কার্বনে কোনো হাইড্রোজেন আছে না, হাইড্রোজেনই তো নেই 4 ডিগ্রি কার্বন, রাইট? এখানে কোনো হাইড্রোজেন নেই, তো কে রিপ্লেস হবে? তো রিপ্লেস হবে 1 ডিগ্রি গুলো, 1 ডিগ্রি গুলো সবগুলোই 1 ডিগ্রি, তো যে কোনো একটা রিপ্লেস হতে পারে ক্ষেত্রে। সো ধরেছি এটা রিপ্লেস হলো, তাহলে CH3 ছিল, ক্লোরিন দিয়েছি, মানে সবকটাই CH3 ছিল, যে কোনো একটা CH3 থেকে একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে যাবে এন্ড CH2 Cl তৈরি হবে, সঙ্গে HCl আউট হয়ে যাচ্ছে। যেহেতু 4 ডিগ্রি কার্বনটাতে কোনো হাইড্রোজেনই নেই, ওখানে রিঅ্যাক্টিভিটির কোনো কোশ্চেন এগুলো থাকতে তাহলে ওটা যদি থাকতো ওটা সবথেকে বেশি রিঅ্যাক্টিভ হতো, কিন্তু অবভিয়াসলি 4 ডিগ্রি হাইড্রোজেন এক্সিস্ট করবে না, কারণ 4 ডিগ্রি কার্বন, যে কার্বন নিজের চার্জের সঙ্গে অ্যাটাচ হয়ে আছে, আর একটু আগে দেখেছি কার্বনের ভ্যালেন্সি 4, তো হাইড্রোজেনের সঙ্গে কিভাবে চলবে? চেঞ্জ করছি, এই তোকে যে বললাম জলের বোতল আনতে, আবার মোবাইল বার করেছো, মোবাইল দেখে ওকে, চেঞ্জ করছি। কেমন করে রিঅ্যাকশনটা হয় একটা এক্সাম্পল দিয়ে ফটাফট দেখে নিচ্ছি। ছিল CH4, CH4 কে লিখতে পারি এরকম ভাবে, CH4 কে দেখা যায় দিয়েছি হচ্ছে ক্লোরিন মলিকিউল, ক্লোরিন মলিকিউলে ClCl বন্ড আছে, হ্যাঁ কি না? দিচ্ছি ইউভি লাইট, সানলাইট ইউভি লাইট মানে ফোটন দিচ্ছি, ফোটন এসে কি করে ClCl বন্ডের হোমোলাইটিক ক্লিপ করে, হোমোলাইটিক ফিশন করে। হোমোলাইটিক ফিশন যদি হয় ফোটনের প্রেজেন্সে, দুটো ফ্রি রেডিক্যাল তৈরি হয়। ক্লিয়ার? একটা ফ্রি রেডিক্যাল কি করে, এখন যে কোনো একটা ফ্রি রেডিক্যাল, এই যে CH3H আছে, এই একটা ফ্রি রেডিক্যাল এই বন্ডের হোমোলাইটিক ফিশন করিয়ে দেয়, তো এইচটার সঙ্গে ফ্রি রেডিক্যালটা চলে যায়, তৈরি হয় HCl আর মিথাইল ফ্রি রেডিক্যাল, এটা তখন ফ্রি রেডিক্যাল তৈরি করে দেয়। ক্লিয়ার? তাহলে কি ছিল ফ্রি রেডিক্যালটা, সরি ফোটন এসে ক্লোরিন আর ক্লোরিন বন্ডের হোমোলাইটিক ফিশন করলো, দুটো ফ্রি রেডিক্যাল তৈরি করলো, যে কোনো একটা ফ্রি রেডিক্যাল মিথেন আর CH বন্ডের হোমোলাইটিক ফিশন করে দিল, হাইড্রোজেনটাকে নিয়ে চলে গেল ফ্রি রেডিক্যাল ক্লোরিনটা তৈরি করে দিল HCl, মিথাইলের উপর একটা ফ্রি রেডিক্যাল চলে গেল, রাইট? এখন এই মিথাইল ফ্রি রেডিক্যাল আর এই দুজনের মধ্যে যেটা পড়ে আছে সেই ফ্রি রেডিক্যালটা, মিথাইল রেডিক্যাল আর দুজনের মধ্যে যেটা পড়ে আছে তারা জয়েন করলো CH3Cl, বলো সাবস্টিটিউশন হয়ে গেছে।
CH4 ছিল, হাইড্রোজেনটা ক্লোরিন দিয়ে, এর উপরে আবার একটা ক্লোরিন আসবে, সেকেন্ড ক্লোরিন মলিকিউলটা যখন আসবে আবার দুটো ক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি হবে। সেই দুটো ক্লোরিন ফ্রি রেডিক্যালের মধ্যে একটা ক্লোরিন ফ্রি রেডিক্যাল এখান থেকে আরেকটা হাইড্রোজেনকে বার করে নেবে, দিয়ে সেই যে ফ্রি রেডিক্যালটা তৈরি হবে তার সঙ্গে অন্য ক্লোরিন ফ্রি রেডিক্যালটা আবার জুড়ে যাবে, স্টেপ ওয়াইজ চলতে থাকবে যতক্ষণ হাইড্রোজেন আছে। সেকেন্ড স্টেপটা কি হয় বুঝলে তো? এইটার উপরে আবার একটা ক্লোরিন মলিকিউল দেব, আবার ফোটন আসবে, আবার এখানে ক্লিভ হবে, ফ্রি রেডিক্যাল তৈরি হবে, একটা ফ্রি রেডিক্যাল এখান থেকে আরেকটা হাইড্রোজেনকে বার করে নেবে, দিয়ে HCl তৈরি করে বেরিয়ে যাবে, একটা হাইড্রোজেন যেই এখান থেকে বেরিয়ে গেল এটাও ফ্রি রেডিক্যাল তৈরি করবে, ওই ফ্রি রেডিক্যালটা অন্য ফ্রি রেডিক্যালটার সঙ্গে জুড়ে যাবে, অন্য ক্লোরিন ফ্রি রেডিক্যালটার সঙ্গে, দিয়ে আবার একটা রিপ্লেসমেন্ট। এরকম করে চলবে যতক্ষণ না হাইড্রোজেনটা শেষ না হচ্ছে, CCl4 এর রিঅ্যাকশনটা শিখা লাগাই রিঅ্যাকশন ছিল। এবার দেখো এখানে সিচুয়েশন, তুমি ধরে চাও যে আমি CH4 দেব কিন্তু CCl4 দিয়ে যেতে চাই না, আমি চাই এখানে রিঅ্যাকশন থেমে যাক, আমি একটাই ক্লোরিন মলিকিউল দেব, একটা ক্লোরিন মলিকিউল দেব, রিঅ্যাকশন এখানে থেমে যাবে, এরপরে কি আর রিঅ্যাকশন হবে যদি না আরেকটা ক্লোরিন মলিকিউল পায়? না। সো যদি রিঅ্যাকশন কি এখানে আটকাতে হয় কটা ক্লোরিন মলিকিউল দেবে? যদি রিঅ্যাকশনকে CCl4 এ নিয়ে যাওয়া হয় কটা ক্লোরিন মলিকিউল দেবে? চারটে। প্রথমবারে এটা তৈরি হবে, পরে পরে CH2Cl2 তৈরি হবে, তারপরে পরে CHCl3 তৈরি হবে, লাস্ট পরে গিয়ে CCl। ক্লিয়ার? পরেরটা যাচ্ছি। চলে আসছে নেক্সট মার্কনিকভ এন্ড অ্যান্টি মার্কনিকভ অ্যাডিশন মানে হ্যালোজিনেশন। এখন হচ্ছে অ্যালকিনে, এর একটা ছিল অ্যালকেন, এখন লিখবে হ্যালোজিনেশন অন অ্যালকিন, হ্যালোজিনেশন অন অ্যালকিন। তো মার্কনিকভ অ্যাডিশন মনে আছে? অ্যালকিনে হয়েছিল 11 এ হাইড্রোজেনে হ্যালোজেন হবে সামথিং দ্যাট কি ছিল সামথিং। সো দেখে নাও এটা একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন, সিমেট্রিক্যাল অ্যালকিন নয়। কেন? ডাবল বন্ডের এই দিকে আছে CH2, ডাবল বন্ডের এই দিকে আছে CH3। সো obviously ডাবল বন্ডের দুদিকে ডিফারেন্ট গ্রুপ অ্যাটাচ, সো দিস ইজ অ্যান আনসিমেট্রিক্যাল অ্যালকিন। আনসিমেট্রিক্যাল অ্যালকিনে যখন HBr দেওয়া হচ্ছে হ্যালোজেনেশনের জন্য তখন মার্কনিকভ রুল অনুযায়ী অ্যাডিশনটা হবে, ফার্স্ট স্টেপে ডাবল বন্ডটা ব্রেক হবে, ডাবল বন্ডের একটা বন্ড ব্রেক হবে। ডাবল বন্ডের একটা বন্ড ব্রেক হওয়া মানে এই কার্বনের একটা ভ্যালেন্সি আসবে, এই কার্বনের একটা ভ্যালেন্সি আসবে, হ্যাঁ কি না? ডাবল বন্ডের একটা বন্ড ব্রেক হলো মানে পাই বন্ডটা ব্রেক হলো মানে এই কার্বনের একটা ভ্যালেন্সি আসবে, এই কার্বনের একটা ভ্যালেন্সি আসবে। HBr এর মাঝের বন্ডও ব্রেক হবে, হাইড্রোজেনটা যাবে সেই কার্বনে যে কার্বনে হাইড্রোজেন বেশি ছিল, ব্রোমিনটা যাবে সেই কার্বনে যে কার্বনে হাইড্রোজেন কম ছিল। এটা মেজর প্রোডাক্ট। মাইনর প্রোডাক্টটা উল্টো হবে, হ্যালোজেনটা সেই কার্বনে যাবে যে কার্বনে হাইড্রোজেন বেশি, আর হাইড্রোজেনটা সেই কার্বনে যাবে যে কার্বনে হাইড্রোজেন কম। এটা মাইনর প্রোডাক্ট, ঠিক আছে? সো ডাবল বন্ডের পাই বন্ড ব্রেক হচ্ছে, তার জন্য দুটো কার্বনেরই একটা করে ভ্যালেন্সি ওপেন আপ হচ্ছে, এন্ড ওপেন আপ হওয়ার পরে কি হচ্ছে দুটো কার্বনেরই একটা করে ভ্যালেন্সি ওপেন আপ হয়ে এই কার্বনও HBr এর মধ্যে কেউ একজন যাবে, ওই কার্বনও HBr এর মধ্যে কোনো একজন জুড়বে। কোনটা কোথায় জুড়বে সেটা মার্কনিকভ রুল ডিসাইড করছে। যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে ওই কার্বনেই হাইড্রোজেনটা যাবে, যে কার্বনে হাইড্রোজেন কম ছিল ওই কার্বনে ব্রোমিনটা যাবে। দ্যাট ইজ দ্য মেজর প্রোডাক্ট। মাইনরটাতে উল্টো, মাইনরটাতে এই কার্বনে বেসিক্যালি হাইড্রোজেন যাবে, যেটাতে কম ছিল, যেটাতে বেশি হাইড্রোজেন ছিল ওখানে ব্রোমিনটা যাবে। এটা তো মাইনর, অবশ্যই লিখতে হবে মেজর পয়েন্ট। এই বিধিতে তো লিখতেই হবে, যদি নাও দেয় দুটোই আনসার লিখে আসছে। এই কার্বনে কটা হাইড্রোজেন? এটাতে কটা? কোনটাতে বেশি আছে? মেজরটাতে মার্কনিকভ রুল অনুযায়ী মেজরটাতে হাইড্রোজেন যাবে, আচ্ছা, মাইনরটাতে ব্রোমিন যাবে। মেজর প্রোডাক্ট, আচ্ছা, মাইনর প্রোডাক্টে এই কার্বনে ব্রোমিন যাবে গ্যাসে, এই কার্বনে হাইড্রোজেন যাবে, এটা CH2 ছিল। CH হাইড্রোজেন যাওয়ার পরে CH2 ছিল, CH হাইড্রোজেন যাওয়ার পরে CH2 হয়েছে, এক্সচেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে?
ওটা মাইনর হবে, এটা মেজর হবে। তাহলে মেজর প্রোডাক্ট কোনটা হবে? আনসিমেট্রিক্যাল অ্যালকিন ডাবল বন্ড ব্রেক হয়েছে, ডাবল বন্ড ছিল, ডাবল বন্ড ব্রেক হয়েছে, দুটো কার্বনের একটা করে ভ্যালেন্সি ওপেন আপ হয়েছে। যে কার্বনে হাইড্রোজেন কম ছিল ওখানে হ্যালোজেন অ্যাটাচ হয়েছে, যে কার্বনে হাইড্রোজেন বেশি ছিল ওখানে হাইড্রোজেন নিজে অ্যাটাচ হয়েছে। যে কার্বনে হাইড্রোজেন বেশি ছিল ওই কারণে হাইড্রোজেন অ্যাটাচ হচ্ছে, যে কার্বনে হাইড্রোজেন কম ছিল ওই কারণে হ্যালোজেন অ্যাটাচ হচ্ছে। ছবি আর কি করে বলো দুটো বিয়ার কি করে টু ইচ বিআর দেওয়া হচ্ছে দুবার ব্রোমিনেশন ব্যালেন্স করা থাকে। অর্গানিক রিঅ্যাকশন গুলো ইউজুয়ালি ব্যালেন্স করা থাকে। আনসার অর্গানিক রিঅ্যাকশন গুলোতে ইউজুয়ালি ব্যালেন্স করা। ঠিক আছে, পরেরটা অ্যান্টিমার্কনিকা। অ্যান্টিমার্কনিকা রুল কি বলে দিচ্ছে? অ্যান্টিমার্কনিকা হচ্ছে একদম উল্টো হবে, অর্থাৎ মার্কনিকা হবে যেটা মাইনর প্রোডাক্ট ওটাই অ্যান্টিমার্কনিকা হবে মেজর প্রোডাক্ট হবে। কখন? একই ভাবে আনসিমেট্রিক্যাল অ্যালকিন দিয়েছি HBr, কিন্তু সঙ্গে কি দিয়েছি? পারঅক্সাইড, বেনজয়েল পারঅক্সাইড, যেটাকে বলে খারাশ পারঅক্সাইড এফেক্ট। খারাশ পারঅক্সাইড এফেক্ট, যে এফেক্টে অ্যান্টিমার্কনিকা অনুযায়ী অ্যাডিশনটা হয়। যে অ্যাডিশনে কি হয়? একই হবে, ডাবল বন্ডের পাই বন্ড ব্রেক হবে, ডাবল বন্ডের পাই বন্ডটা ব্রেক হবে, এই কার্বনের একটা ভ্যালেন্সি ওপেন হবে, এই কার্বনের একটা ভ্যালেন্সি ওপেন হবে। এখন এই কার্বনে হাইড্রোজেন বেশি কিন্তু এই কার্বনে ব্রোমিনটা যাবে, এই কার্বনে হাইড্রোজেন কম এই কার্বনে হাইড্রোজেনটা যাবে। যে কার্বনে হাইড্রোজেন বেশি ছিল ওই কার্বনে ব্রোমিন গেছে, যে কার্বনে হাইড্রোজেন কম ছিল CH ছিল ওই কার্বনে হাইড্রোজেনটা গেছে CH2। ঠিক আছে, এটা বলে খারাশ পারঅক্সাইড এফেক্ট। খারাশ সায়েন্টিস্টের সো যদি আনসিমেট্রিক্যাল অ্যালকিনে শুধু HBr দিই তাহলে মার্কনিকা হইতে অ্যাডিশন হচ্ছে, হ্যালোজেন পাচ্ছি মেজর প্রোডাক্ট হিসেবে। আর যদি পারঅক্সাইডের প্রেজেন্সে HBr দিই তাহলে অ্যান্টিমার্কনিকা হইতে অ্যাডিশন হচ্ছে, এন্ড সেইটাকে বলছে পারঅক্সাইড এফেক্ট, যেখানে আমরা মার্কনিকা যেটা মাইনর প্রোডাক্ট ওটাই মেইনলি পাচ্ছি। মার্কনিকা যেটা মাইনর প্রোডাক্ট ছিল ওটাই মেইনলি পাচ্ছি। এবার সেটা কেমন করে হচ্ছে? দুটো রিঅ্যাকশন দুটো ডিফারেন্ট মেকানিজমে হয়। ফার্স্ট রিঅ্যাকশনটা হয় কার্বোক্যাটায়ন ফরমেশনের থ্রু দিয়ে, সেকেন্ড রিঅ্যাকশনটা হয় ফ্রি র্যাডিক্যাল ফরমেশন। যেহেতু ডিফারেন্ট মেকানিজমে হয় তাই একটাতে মেজর প্রোডাক্ট যেটা অন্যটাতে সেটা মাইনর হয়ে যায়, একটাতে মাইনর যেটা অন্যটাতে সেটা মেজর হয়ে যায়। পারঅক্সাইডের এফেক্টে রিঅ্যাকশনের মেকানিজম চেঞ্জ হয়ে যায়। পারঅক্সাইড ছাড়া রিঅ্যাকশন হয় কার্বোক্যাটায়ন তৈরি করে, পারঅক্সাইডের প্রেজেন্সে রিঅ্যাকশন হয় ফ্রি র্যাডিক্যাল তৈরি। ক্লিয়ার? সো দেখে নেওয়া যায় কেমন করে রিঅ্যাকশনটা হচ্ছে। আনসিমেট্রিক্যাল অ্যালকিন CH3 CH ডাবল বন্ড CH2 দিয়েছি হচ্ছে HBr। HBr এর প্রেজেন্সে কি হচ্ছে? এখানে আছে H, এটা ইলেকট্রোফিলিক রিঅ্যাকশনের, তাই এটা উপরে একটা হেডিং দিয়ে দাও, ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। তার মেকানিজম দেখছি বেসিক্যালি এখানে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন বলে একটা হেডিং দিয়ে দাও, দেখো ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনটা কেমন করে হচ্ছে। সো ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনে ইলেকট্রোফাইল যাবে যেখানে ইলেকট্রন রিচ আছে তার কাছে, পাই বন্ড আছে, পাই বন্ড আছে ইলেকট্রন রিচ, পাই বন্ড থাকা মানে সিস্টেম ইলেকট্রন রিচ। পাই বন্ড থাকা মানে অ্যালকিন আছে, অ্যালকিনে পাই বন্ড আছে, অ্যালকিনে পাই বন্ড থাকা মানে এটা ইলেকট্রন রিচ সিস্টেম। ইলেকট্রন রিচের কাছে কে যাবে? ইলেকট্রন ডেফিশিয়েন্ট। হাইড্রোজেন ব্রোমাইডে এরকম একটা পোলারাইজেশন আছে কারণ এটা ইলেকট্রোনেগেটিভ, সো বন্ড পেয়ারের দিকে শিফটেড আছে। হাইড্রোজেনের উপরে তাই পার্শিয়াল প্লাস চার্জ, ব্রোমিনের উপরে পার্শিয়াল মাইনাস চার্জ আছে। এটা ইলেকট্রন রিচ, এই পার্টটি ইলেকট্রন ডেফিশিয়েন্ট। তাই পাই বন্ডটা প্রথমে হাইড্রোজেনের সঙ্গে বন্ড তৈরি করার চেষ্টা করবে, ব্রোমিনটা আউট হয়ে যাবে। ফার্স্ট থেকে কি তৈরি হবে? CH3 CH CH2, এই পাই বন্ডটা এখানে যে পাই বন্ডটা ছিল ওই পাই বন্ডটাই মুভ করে গেছে অ্যাজ সিগমা বন্ড হাইড্রোজেনের সঙ্গে বন্ড তৈরি করার জন্য। ক্লিয়ার? এইখানে যে পাই বন্ডটা ছিল ওই পাই বন্ডটাই মুভ করে গেছে অ্যাজ সিগমা বন্ড হাইড্রোজেনের সঙ্গে বন্ড তৈরি করার জন্য। ক্লিয়ার? এই পাই বন্ডটা অ্যাজ সিগমা বন্ড এখানে হাইড্রোজেনের সঙ্গে বন্ড তৈরি করেছে। ক্লিয়ার? সঙ্গে বেরিয়ে গেছে Br মাইনাস। এবার বলো এতে এই পার্টিকুলার কার্বনের ভ্যালেন্সি একটা কমে গেছে, হ্যাঁ কি না? কারণ বন্ড এখানে ছিল ওই বন্ড ওখানে নেই, তাহলে এই কার্বনটার মাথায় প্লাস চার্জ কার্বোক্যাটায়ন হবে, হ্যাঁ কি না? ক্লিয়ার? কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? ভেরি গুড। সেকেন্ড অপশন কি? সেকেন্ড অপশন দেখো, এটা একটা হতে পারে, সেকেন্ড এটাও হতে পারে।
এই পাই বন্ড এখানে একই ভাবে রিঅ্যাক্ট করার চেষ্টা করছে, কিন্তু দেখো আগেরটা কি বলেছিলাম, পাই বন্ডটা এই কার্বনের সঙ্গে মুভ করে গেছে আর সিগমা বন্ড দিয়ে এইখানে বন্ড তৈরি করেছে। উল্টোটা হতে পারতো, পাই বন্ডটা ওই দিকে মুভ করে গেছে দিয়ে ওই কার্বনের সঙ্গে হাইড্রোজেনটা সিগমা বন্ড তৈরি হয়েছে, এটাও হতে পারতো। এই দুটো কার্বনের মধ্যে যে কোনো একটা কার্বন এই পাই বন্ডকে ছিনিয়ে নিতে পারতো নিজের দিকে, হাইড্রোজেনকে কাছে পাবে বলে। ক্লিয়ার পয়েন্টটা? সো যদি সেটা হতো HBr যদি এই দিকে এই কার্বনটার সঙ্গে পাই বন্ডটা বন্ড তৈরি করতো, তাহলে কি তৈরি হতো, CH3 CH CH2, এইখানে হাইড্রোজেনটা তৈরি হতো এন্ড Br মাইনাস অ্যাজ ইউজুয়াল বেরিয়ে যাচ্ছে। তখন প্লাস প্লাসটা এই কার্বনে আসতো। কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 2 ডিগ্রি। সো ফার্স্ট সিচুয়েশনে কি হয়েছে, পাই বন্ড ব্রেক করেছে, পাই বন্ডটা H+ এর কাছে এসেছে, এতদূর ঠিক আছে, পাই বন্ড H+ এর কাছে এসেছে, কিন্তু তাতে কোন কার্বনটা, দুটো কার্বনই পাই বন্ড নিয়েছিল, কোন কার্বনটা H+ কে কাছে পাবে? প্রথমটাতে দেখিয়েছি এই কার্বনটা H+ কে কাছে পাচ্ছে, তাই ওই কার্বনে প্লাস চার্জ যেটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করেছে। পরেরটাতে দেখিয়েছি এই কার্বনটা H+ কে কাছে পাচ্ছে, তাই এই কার্বনে পজিটিভ চার্জ 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। ক্লিয়ার? কোনটা বেশি স্টেবল, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন না 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন? 1 ডিগ্রি, সরি 2 ডিগ্রি, 2 ডিগ্রি ছুঁড়ে মারবে বলা, ওটা হাতের বুঝবে মারলে না তো আর কি। 2 degree carbocation is more stable than 1 degree carbocation. Obviously 3 degree carbocation is further stable. তাহলে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে যে প্রোডাক্ট তৈরি হবে সেটাই মেজর প্রোডাক্ট হবে, রাইট? কারণ 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল, তাই ওটাই বেশি বেশি তৈরি হচ্ছে। তাই 2 ডিগ্রি থেকে যে প্রোডাক্ট হবে সেটাই মেজর হবে। এখন দেখো 2 ডিগ্রি কার্বোক্যাটায়নে বাইরে ব্রোমিন Br- পড়ে আছে, তাহলে Br- obviously প্লাস চার্জে জোড়ার চেষ্টা করবে, নাকি না? Br- obviously এই প্লাস চার্জে জোড়ার চেষ্টা করবে, রাইট? কিন্তু এটা লেস স্টেবল, তাই Br- এইখানে এই কার্বোক্যাটায়নটা কমই তৈরি হচ্ছে বিকজ এটা লেস স্টেবল, এটা মোর স্টেবল। তাহলে এবার বলো Br- লেস স্টেবল কার্বোক্যাটায়নে যদি জোরে তাহলে সেটা মাইনর প্রোডাক্ট হবে, Br- মোর স্টেবল কার্বোক্যাটায়নে যদি জোরে তাহলে সেটা মেজর প্রোডাক্ট হবে। তাহলে মেজর প্রোডাক্টে অ্যান্টি মার্কোনিক অফ হলো না মার্কোনিক অফ হলো? ক্লিয়ার? কারণ মার্কোনিক অফের উল্টা বলেছিল, হাইড্রোজেন যাবে সেই কার্বনে যে কার্বনে বেশি হাইড্রোজেন, ব্রোমিন যাবে সেই কার্বনে যে কার্বনে কম হাইড্রোজেন। সো ব্রোমিন 2 ডিগ্রি কার্বোক্যাটায়নে গেল কারণ এটা মেজর প্রোডাক্ট, সরি 2 ডিগ্রি কার্বোক্যাটায়নে গেল কারণ এটা বেশি তৈরি হচ্ছে, এটা মোর স্টেবল, তাই রিঅ্যাকশনটা এই কার্বোক্যাটায়ন তৈরি হয়ে মেজরলি প্রসিড করবে। সো রিঅ্যাকশন উইল, একটা লাইন লিখে রাখো, রিঅ্যাকশন উইল প্রসিড ভায়া ফর্মেশন অফ মোর স্টেবল 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটা লাস্টে জাস্টিফিকেশন দেবে, reaction will proceed via formation of more stable 2 degree carbocation, 2 degree carbocation তৈরি হওয়ার থ্রু দিয়ে রিঅ্যাকশনটা যাবে and corresponding product will be the major product. সেখান থেকে যে প্রোডাক্টটা পাবো সেটাই মেজর প্রোডাক্ট, প্রোডাক্ট will be the major product। সেখান থেকে যে প্রোডাক্ট পাবো ওটাই মেজর প্রোডাক্ট। সেখান থেকে কোন প্রোডাক্টটা পাচ্ছে, Br- এখন এখানে অ্যাটাক করবে। ক্লিয়ার? চলে আসতে এবার অ্যান্টি মার্কোনিক অফ, প্রোডাক্ট উইল বি দ্য মেজর প্রোডাক্ট। এখানে এই জিনিসটা দেওয়া আছে, দেখানো আছে। চলে আসছে ফ্রি রেডিক্যালের থ্রু দিয়ে হচ্ছে যখন অ্যান্টি মার্কোনিক। কেমন করে হচ্ছে? অ্যান্টি মার্কোনিক হবে আমরা পারঅক্সাইড দিচ্ছি, তাই তো, বেনজয়েল পারঅক্সাইড। সো প্রথমে জানতে হবে পারঅক্সাইড বন্ড কাকে বলে। অক্সিজেন অক্সিজেনের মাঝে বন্ড থাকলে তাকে বলে পারঅক্সাইড বন্ড, অক্সিজেন অক্সিজেনের মাঝে সিঙ্গেল বন্ড থাকে। সো বেনজয়েল পারঅক্সাইডে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ দিস ইজ দ্য পারঅক্সো বন্ড। ক্লিয়ার? অক্সিজেন অক্সিজেনের মাঝে সিঙ্গেল কোভালেন্ট বন্ড থাকলে তাকে বলে পারঅক্সো বন্ড। এটা হচ্ছে বেনজয়েল পারঅক্সাইড, তার মাঝখানে অক্সিজেন অক্সিজেন সিঙ্গেল কোভালেন্ট বন্ড আছে, দ্যাট ইজ হোয়াই দিস ইজ আ পারঅক্সো বন্ড। এবারে এখানে দেয়া হয়েছে ইউভি লাইট। ইউভি লাইট দিলে কি হয় আমরা জানি, হোমোলাইটিক ফিশন, আগেটা তো করেছি। যখন ফ্রি রেডিক্যাল হচ্ছিল
ফ্রি রেডিক্যাল তৈরি হওয়া মানে হোমোলাইটিক ফিশন হচ্ছে। ক্লিয়ার? ইউভি রে বা ফোটনের প্রেজেন্স, তাহলে ইউভি রে বা ফোটনের প্রেজেন্সে হোমোলাইসিস হচ্ছে, এই বন্ড ব্রেক করছে, এই অক্সিজেনে একটা এই অক্সিজেনে একটা ফ্রি রেডিক্যাল আসছে, এই অক্সিজেনে একটা ফ্রি রেডিক্যাল আসছে, তাহলে দুটো সেম ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে। হ্যাঁ কি C6H5 C ডাবল বন্ডেড O ডট, C6H5 C ডাবল বন্ডেড O ডট। ক্লিয়ার? দুটো সেম ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে। এই ফ্রি রেডিক্যাল থেকে এই পার্টটা কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে আউট হয়ে যাচ্ছে, তাই ফ্রি রেডিক্যালটা চলে আছে C6H5 এর মাথায়, সঙ্গে কার্বন ডাই অক্সাইড গ্যাস আউট হয়ে গেছে, তাহলে এখন ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে C6H5 এর মাথায়। ক্লিয়ার? এবারে দিয়েছে HBr, এই C6H5 HBr এর মাঝের বন্ডকে হোমোলাইটিক্যালি ফিশন করে দিচ্ছে, যে C6H5 H টাকে নিয়ে নিচ্ছে, দিয়ে তৈরি করে দিচ্ছে বেনজিন C6H6, সঙ্গে তৈরি হচ্ছে Br ডট, দ্যাট ইজ দ্য ফ্রি রেডিক্যাল Br ডট। ক্লিয়ার? এবারে এই Br ডট ফ্রি রেডিক্যাল কি করছে, এই Br ডট ফ্রি রেডিক্যাল এটা হচ্ছে আনসিমেট্রিক্যাল অ্যালকিনটা, এটা বেসিক্যালি পাই বন্ডটা যেটাকে দুটো ইলেকট্রন দিয়ে দেখানো হয়েছে, এখানে একটা এই দুটো ইলেকট্রন আছে, নাথিং বাট একটা বন্ড আছে, ঠিক আছে, এটা হচ্ছে একটা সিঙ্গেল বন্ড ডাবল বন্ড। ওকে, এই Br ডট যে ফ্রি রেডিক্যালটা তৈরি হলো, ওই Br ডট ফ্রি রেডিক্যাল থেকে এখন দুটো অপশন পাওয়া যাবে। দেখো, অপশন নাম্বার 1, এই Br ডট ফ্রি রেডিক্যাল এই পাই বন্ডের ব্রেক করাবে, এই পাই বন্ডের ব্রেক করিয়ে এই কার্বনটার সঙ্গে Br ডট জুড়তে পারে, ওই কার্বনের সঙ্গে Br ডট জুড়তে পারে। ক্লিয়ার? যদি এই কার্বনে Br ডট জোড়ে, তাহলে এই কার্বনে Br ডট জুড়বে, এই কার্বনে একটা ফ্রি রেডিক্যাল তৈরি হবে। ক্লিয়ার? যদি এই কার্বনে Br ডট জোড়ে, তাহলে Br ডট এই কার্বনে জুড়লো, এই কার্বনে ফ্রি রেডিক্যালটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে এটা। এই পয়েন্টটা মাথায় ঢুকেছে, আগেরটা নতুনই হলো অনেকটা, বাট আগেরটা কার্বোক্যাটায়ন সেন্স হয়েছিল, এটা ফ্রি রেডিক্যাল সেন্স হলো। সো Br ডট যদি এই কার্বনে জোড়ে, পাই বন্ড ব্রেক করবে, পাই বন্ড ব্রেক করার পরে Br ডট যদি এই কার্বনে জোড়ে, এইখানে ফ্রি রেডিক্যাল তৈরি হবে, যদি Br ডট এই কার্বনে জোড়ে, এইখানে ফ্রি রেডিক্যাল তৈরি হবে। সো দুটো সিচুয়েশন তৈরি হচ্ছে, দিস ইজ 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, দিস ইজ 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। Again 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল ইজ মোর স্টেবল দ্যান 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, তাহলে রিঅ্যাকশনটা এটা থ্রু দিয়ে কন্টিনিউ হবে, এটা লেস তৈরি হচ্ছে, কারণ এটা 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল which is more stable free radical। তাহলে এখন কি হবে, এখন এই ফ্রি রেডিক্যালটা কি করবে, HBr থেকে আরো একটা H কে নিয়ে নেবে, এন্ড এই ফ্রি রেডিক্যালটা এই যে HBr থেকে আরো একটা H কে নিয়ে নিচ্ছে, এন্ড এখানে জুড়ে যাচ্ছে আলটিমেটলি H টা। তার মানে দেখো, এই স্টেপটাতেই অ্যাকচুয়ালি ডিসাইড হয়ে গেছে ব্রোমিন চলে গেছে সেই কার্বনে যে কার্বনে হাইড্রোজেন বেশি ছিল। অবভিয়াসলি অন্য ফ্রি রেডিক্যালটা HBr থেকে আরেকটা H কে নিয়ে নিচ্ছে, এখানে হাইড্রোজেন জ্বলে যাচ্ছে, হাইড্রোজেন জুড়ছে সেই কার্বনে যে কার্বনে হাইড্রোজেন কম ছিল, দ্যাট ইজ অ্যান্টি মার্কোনিকভ ওয়েতে রিঅ্যাকশনটা হলো, কারণ রিঅ্যাকশনটা ব্রোমিন ফ্রি রেডিক্যালের থ্রু দিয়ে হয়েছিল, ব্রোমিন ফ্রি রেডিক্যাল আগে জুড়তে এসেছিল, আগেরটাতে কি আগে জুড়তে এসেছিল, তাই ভুল ঠিক করে, আগেরটাতে জুড়তে আগে কে এসেছিল, এই এটাতে জুড়তে আগে কে এসেছে, ক্লিয়ার? ডিফারেন্সটা করা হয়ে গেছে, আগেরটাতে জুড়তে আগে এসেছিল H, এইখানে জুড়বে আর ওইখানে জুড়বে, ব্রোমিন পরে জুড়েছি, মানে মার্কোনিক আর অ্যান্টি মার্কোনিক রিলেশন না, ক্লিয়ার? মাথায় ঢুকেছে? যখন H টা আগে জুড়তে আসছে তখন কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, কে স্টেবল দিয়েছি বেশি, যখন ফ্রি রেডিক্যাল Br ডট জুড়তে আসছে তখন ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে, কে বেশি স্টেবল দিচ্ছে, যেটা বেশি স্টেবল, reaction will proceed via the formation of more stable free radical and the corresponding product will be the major product, যেটা হচ্ছে অ্যান্টি মার্কোনিকভ টা মেজর প্রোডাক্ট হয়ে যাচ্ছে। কেন মাথায় ঢুকেছে, কারণ আগেরটাতে এটাতে যখন হচ্ছে তখন H ডট জুড়ছে আগে, ওটাতে Br ফ্রি রেডিক্যাল আগে জুড়ছে, H ডট পরে জুড়ছে, এখানে যেরকম Br মাইনাস পরে জুড়ছে ঠিক সেরকমই এখানে দেখো H ডট লাস্টে জুড়ছে, HBr থেকে H ডট লাস্টে এসে এখানে এই ফ্রি রেডিক্যালে জুড়ছে, দিয়ে H2 হচ্ছে, মানে হাইড্রোজেনটা এখানে ব্রোমিন ফ্রি রেডিক্যালটা আগে জুড়ছে। সো ক্লিয়ার কোথায় ডিফারেন্স হয়ে যাচ্ছে, তৈরি হচ্ছে হ্যালো অ্যালকেন ফ্রম অ্যালকিন, চলে আসছে এবার অ্যালাইলিক হ্যালোজেনেশন। অ্যালাইলিক মানে কোন পজিশনটা, এই পজিশনটাকে বলে অ্যালাইলিক, এই দুটো ছিল ভিনাইলিক। আচ্ছা আগেরটাতে বলো তো তাহলে বুদ্ধি করে, যখন হ্যালোজেনেশনটা হলো এই অ্যালকিনে, ওটা ভিনাইলিক পজিশনে হলো না অ্যালাইলিক পজিশনে হলো, কারণ ডাবল বন্ডের কার্বন গুলোতেই হ্যালোজেনটা জুড়েছে, ইয়েস অর নো,
এই কার্বনের যুগ আর এই কার্বনের যুগ, মেজর যাই হোক আর মাইনর যাই হোক, ডাবল বন্ডের পাই বন্ড ব্রেক করেছে, সেখানেই একটা কার্বনে হ্যালোজেন জুড়েছে, সো দ্যাট ইজ ভিনাইলিক কার্বনে হ্যালোজেন এফেক্ট হয়েছে। এখন দেখছি অ্যালাইলিক কার্বনে হ্যালোজেনেশন। যদি ক্লোরিন দিয়ে দেওয়া হয় একটা ভেরি হাই টেম্পারেচার, মানে ক্লোরিনেশন করতে গেলে ভেরি হাই টেম্পারেচারে ক্লোরিন দেবো, সো ভেরি হাই টেম্পারেচারে ক্লোরিন দিলে তখন এই অ্যালাইলিক কার্বন থেকে হাইড্রোজেন রিপ্লেস হবে বাই ক্লোরিন, সঙ্গে HCl তৈরি হবে। ঠিক আছে, অ্যালাইলিক হ্যালোজেনেশন করতে গেলে ক্রাইটেরিয়া কি তাহলে? হাই টেম্পারেচারে রিঅ্যাকশনটা করতে হবে। ক্লোরিন দিচ্ছি, বাট ক্লোরিন দিচ্ছি কিন্তু ব্রোমিন দিচ্ছি, Br2 দিচ্ছি বা Cl2 দিচ্ছি, Br2 দিয়ে Cl2 দিয়ে হাই টেম্পারেচারে যদি দেওয়া হয় তাহলে অ্যালাইলিক পজিশন, দিস ইজ দ্য অ্যালাইলিক পজিশন, অ্যালাইলিক পজিশনের হাইড্রোজেন রিপ্লেস হয়ে যাবে ক্লোরিন বা ব্রোমিন দিয়ে, সঙ্গে HCl বা HBr তৈরি হবে। ক্লিয়ার? চলে আসছি অ্যালকাইন থেকে হ্যালোজেনেশন। অ্যালকাইনের উপরেও যদি একইভাবে HBr দেওয়া হয় একদম মার্কোনিক অপরিতে রিঅ্যাকশন হবে, হ্যাঁ কি না? কারণ অ্যালকাইনও ডাবল বন্ড আছে, এস অর নো? অ্যালকাইনও ডাবল বন্ড আছে না ট্রিপল বন্ড আছে? কি হলো এটা কি? অ্যালকাইনে ডাবল ট্রিপল বন্ড আছে, এস অর নো? ট্রিপল বন্ড আছে। তাহলে অ্যালকাইনের ক্ষেত্রে একই ভাবে ডাবল বন্ড বা ট্রিপল বন্ডের বন্ড ব্রেক হবে, একজনে হাইড্রোজেন জুড়বে একজনে ব্রোমিন জুড়বে, এন্ড সেটা মার্কোনিক রুল অনুযায়ী হবে। সো দেখে নাও যে অ্যালকাইনে যেখানে ট্রিপল বন্ড ছিল সেখানেও যদি HBr দিই, অ্যালকাইনে ছিল ট্রিপল বন্ড সেখানেও দিয়েছি HBr, অ্যালকাইনের তিনটে বন্ড আছে তার মধ্যে একটা পাই বন্ড ব্রেক করলো, এই কার্বনের একটা ভ্যালেন্সি বের হলো, এই কার্বনের একটা ভ্যালেন্সি বের হলো, কোন কার্বনে হাইড্রোজেনটা যাবে অ্যাকর্ডিং টু মার্কোনিক অফ? এটা তো কম আছে কোনটা? এটাতে কম আছে, সেটাতে হাইড্রোজেন যাবে না, এটা তো বেশি আছে। ওটাই তো হবে যে স্যার এটা না হলে ওটা। আমি ঠিক বলেছি, মার্কোনিক অফে ভালো করতে হবে, কোন কার্বনে হাইড্রোজেন যাবে অ্যাকর্ডিং টু মার্কোনিক অফ রুল? দ্যাট ইজ CH, CH কার্বনে হাইড্রোজেন যাবে দিয়ে CH2 হবে। এই যে কত হাইড্রোজেন বেশি তো কম আছে, কোথায় কম আছে দেখো? আরে এই আছে মানে তো না একটা কার এর পাশে তো C আছে, তো নেই না, তো ওটা সাথে কম্পেয়ার করতে গেলে তো অবভিয়াস ট্রিপল বন্ড এদের মাঝখানেই আছে, কম্পেয়ার টু এর সঙ্গেই করব। বন্ডটা ভাঙছি কোন বন্ডটা দেখ? আইডেন্টি ফোর তো ওটা তো নেওয়ার দরকারই নেই। আরে সেই জন্য তো HBr দিচ্ছি, তাই এমনি এমনি দিতে যাচ্ছে, HBr এর প্রেজেন্সে এই ট্রিপল বন্ডের গোল গোল ঘুরিয়ে লাভ নেই। সার্কিট ঠিকই বলেছে, শুনে না সার্কিটের কথা, তুই কেন তর্ক করছিস? সো ট্রিপল বন্ড এই এদিকে দেখো, তুমি তুমি বলতে পারিস ওরা দেখো C দেখো কি হচ্ছে, দেখো বুঝে না, মাঝখানে ট্রিপল বন্ড আছে, HBr যে দিচ্ছি ট্রিপল বন্ডের একটা পাই বন্ড ব্রেক হচ্ছে, পাই বন্ড যে ব্রেক হচ্ছে এই কার্বনের একটা ভ্যালেন্সি ওপেন আপ হচ্ছে, এই কার্বনের একটা ভ্যালেন্সি ওপেন আপ হচ্ছে। তাহলে এখন কোশ্চেন আছে কোন কার্বনে হাইড্রোজেন যাবে, কোন কার্বনে ব্রোমিন যাবে? সেটা দিয়ে যাবে এটাতে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন যাবে, একটা হাইড্রোজেন যাবে, গুড। তাহলে এই কার্বনে হাইড্রোজেন বেশি ছিল, তাই এই কার্বনে CH2 হয়ে গেল, এই কার্বনে ব্রোমিন গেল, কারণ এখানে কোনো হাইড্রোজেন ছিল না। দিস উইল বি দ্য মেজর প্রোডাক্ট। আচ্ছা, এখনো বলো স্টিল আরো একটা ডাবল বন্ড রয়ে গেছে, হ্যাঁ কি না? তাহলে আবার যদি একটা HBr দিই আরো একটা পাই বন্ড ব্রেক হবে, আরো একটা পাই বন্ড ব্রেক হলে দুটো কার্বনের ভ্যালেন্সি আরো একটা করে করে বাড়বে। কোন কার্বনে হাইড্রোজেন যাবে, কোন কার্বনে ব্রোমিন যাবে? যেটাতে ব্রোমিন যাবে ওটাতে আরো একটা ব্রোমিন যাবে, গুড। আর যেটাতে হাইড্রোজেন বেশি ছিল ওটাতে আরো একটা হাইড্রোজেন যাবে। সো এখানে CH3 হয়ে গেছে। একটাই কার্বনে এরকম ভাবে দুটো হ্যালোজেন জয়েন করলে এই ধরনের কম্পাউন্ডকে বলা হয় জেম ডাইহ্যালাইড, জেমিনাল ডাইহ্যালাইড। জেমিনাল মানে একই কার্বনে দুজনে জুড়ে গেছে, একই কার্বনে এই ব্রোমিনটাও জুড়েছে এই ব্রোমিনটাও জুড়েছে, তাই জেমিনাল ডাইহ্যালাইড। ক্লিয়ার? আচ্ছা, যদি অ্যালকাইনের উপরে লিকুইড অ্যামোনিয়া দিয়ে ব্রোমিন দেওয়া হয়, এটা শুধু HBr দিয়েছিলাম ব্রোমিনেশন করার জন্য, এখন যদি লিকুইড অ্যামোনিয়া দিয়ে ব্রোমিন দেওয়া হয় তাহলে দেখা যায় একই ভাবে পাই বন্ড ব্রেক করেছে, দুটো কার্বনেরই একটা করে ভ্যালেন্সি ওপেন হয়েছে, কিন্তু এখন কি HBr দিয়েছি না ব্রোমিন দিয়েছি? ব্রোমিন মানে Br Br বন্ড আছে, তাহলে কোনটাতে কে যাবে ম্যাটার করছে না, ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে। এটা তো ব্রোমিন যাক, ওটা তো ব্রোমিন যাক, যা খুশি যেখানে যাক, এখানেও ব্রোমিন গেল এখানেও ব্রোমিন গেল, ডাইব্রোমো। ক্লিয়ার? ক্লিয়ার? আবার একই ভাবে এখানে ফার্দার ব্রোমিন দিচ্ছি, পাই বন্ডের আরো একটা বন্ড ব্রেক হবে, দুজনেরই আরো একটা করে ভ্যালেন্সি ওপেন আপ হবে, একটাতে একটা ব্রোমিন যাবে অন্যটাতে অন্য ব্রোমিন যাবে। ক্লিয়ার? আর সিগমা বন্ড ব্রেক হবে না, পাই মানে তোমার হাইড্রোজেন আলাদা হয়ে যাবে। মাথায় ঢুকেছে না? ঠিক আছে, এখন বলো দুটো পাশাপাশি কার্বনে ব্রোমিন ঢুকেছে, হ্যাঁ কি না?
এদেরকে বলে ভিসিনাল ডাইহ্যালাইড। ভিসিনাল মানে ভিসিনিটি আছে, পাশাপাশি। সো জেমিনাল ডাইহ্যালাইড তৈরি করতে গেলে HBr দিতে হবে অ্যালকাইলে, আর ভিসিনাল ডাইহ্যালাইড তৈরি করতে গেলে ব্রোমিন দিতে হবে ইন লিকুইড অ্যামোনিয়া অন অ্যালকাইল। ভিসিনাল ডাইহ্যালাইড, জেমিনাল ডাইহ্যালাইড, এটাই তো কেমিস্ট্রি। ঠিক আছে, আমরা লিখেছি, ওই জন্য তো বলে দিচ্ছি। সব ক্ষেত্রেই পাই বন্ডটা ব্রেক হচ্ছে, একটা করে বন্ড ওপেন হচ্ছে দুজনেরই, একজনে হাইড্রোজেন যাচ্ছে একজনে ব্রোমিন যাচ্ছে অ্যাকর্ডিং টু মার্কনিকফ রুল। এখানেও পাই বন্ডটা ব্রেক হচ্ছে, একটা করে ভ্যালেন্সি ওপেন আপ হচ্ছে, কিন্তু এখানে মার্কনিকফ রুল অ্যাপ্লিকেবল নয়, কারণ যে অ্যাড হচ্ছে সে সিমেট্রিক্যাল। যে অ্যাড হচ্ছে সে সিমেট্রিক্যাল, এটা রেজাল্ট হবে যা একই। যে অ্যাড হচ্ছে সে সিমেট্রিক্যাল, তাই লিকুইড অ্যামোনিয়াম ব্রোমিন দিলে ভিসিনাল ডাইহ্যালাইড তৈরি হচ্ছে, আবার লিকুইড অ্যামোনিয়াম ব্রোমিন দিলে আরো একটা পাই বন্ড ব্রেক হচ্ছে, ভিসিনাল ডাইহ্যালাইড তৈরি হচ্ছে। বলতো আর একটা কোন সিচুয়েশন যেখানে ডাবল বন্ডে HBr অ্যাড হবে কিন্তু মার্কনিকফ রুল অ্যাপ্লিকেবল হবে? একটা সিচুয়েশন আছে যদি অ্যালকিনটা আনসিমেট্রিক্যাল হয়, আর যেটা অ্যাড হচ্ছে HBr বা কিছু ওটাও আনসিমেট্রিক্যাল হয়, তখনই খালি মার্কনিকফ আর অ্যান্টি মার্কনিকফের কোশ্চেন আসছে। যে অ্যালকিন সেও আনসিমেট্রিক্যাল, ডাবল বন্ডে দুদিকে দুই রকম আছে, আর যেটা অ্যাড হচ্ছে HBr ওটাও আনসিমেট্রিক্যাল, একটা H একটা Br, তখনই মার্কনিকফ অ্যান্টি মার্কনিকফের কোশ্চেন আসছে। অ্যালকিনটা যদি সিমেট্রিক্যাল হয়, CH2 ডাবল বন্ড CH2, যেটা ইচ্ছা H যাবে, যেটা ইচ্ছা Br যাবে। যে অ্যাড হচ্ছে সেটা যদি সিমেট্রিক্যাল হয়, Br2, যেটা ইচ্ছা Br যাবে, যেটা ইচ্ছা Br যাবে। ক্লিয়ার? একজন সিমেট্রিক্যাল হয়ে গেলেই মার্কনিকফ অ্যান্টি মার্কনিকফ অ্যাপ্লিকেবল নয়। অ্যালকিন এবং HBr দুজনেই আনসিমেট্রিক্যাল হলে তখন মার্কনিকফ আর অ্যান্টি মার্কনিকফ রুলটা। ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন আর 3-4টা রিঅ্যাকশন আছে, পরে অ্যালকেনটা শেষ আর দুটো সাইড আছে, এই সাইডটা পাস না। তাহলে অ্যালকেনের প্রিপারেশন অ্যালকেনের প্রিপারেশন Finkelstein reaction is nothing but halogen exchange reaction. Halogen exchange reaction. কি হয় রিঅ্যাকশনটাতে? ব্রোমো অ্যালকেন আছে, স্পেসিফিক্যালি এটা আয়োডিনেশন করার জন্য ইউজ করা হয়। সোডিয়াম আয়োডাইড আর অ্যাসিটন দিয়ে হিট করলে ব্রোমাইড আর আয়োডাইডে এক্সচেঞ্জ হয়ে যায়, CH3 CH2I চলে আসবে, NaBr হয়ে যাবে, হ্যালোজেন এক্সচেঞ্জ। CH3 CH2I হয়ে যাবে, NaCl হয়ে যাবে, হ্যালোজেন এক্সচেঞ্জ। NaI আর H2 এটা হচ্ছে রিঅ্যাকশন। বলো, কারণ এই বন্ডটা স্ট্রং বন্ড, ব্রেক করতে এনার্জি লাগবে, এই বন্ডটা উইক বন্ড, অল্প সামান্য হিসেবে। তবে ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন শুধুমাত্র আয়োডিনেশনের জন্য রিএজেন্ট হবে NaI অ্যাসিটন। যেই হ্যালোজেনই থাকুক না কেন, আয়োডিনটা সেই হ্যালোজেনকে রিপ্লেস করবে, ওই হ্যালোজেনটা সোডিয়ামটার সঙ্গে আউট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আয়োডিনেশন রিঅ্যাকশন। লাস্ট রিঅ্যাকশন সোয়ার্টজ রিঅ্যাকশন। এখন অবধি যে কটা হ্যালোজেনেশন করলে তাতে ক্লোরিনেশন করেছো, ব্রোমিনেশন করেছো, আয়োডিনেশন করেছো, ফ্লুরিনেশন একটাও করেছো, ফ্লুরিনেশন অ্যাড হবে। কেন ফ্লুরিনেশনটা তো ইজি নয়? কারণ ফ্লুরিনেশন করতে গেলে মানে ফ্লুরিনকে অ্যাড করতে গেলে F এর মাঝের বন্ড ব্রেক করতে হবে, হ্যাঁ কি না? আর F এর মাঝের বন্ড ব্রেক করা is a very difficult task because there is a very strong bond. At the same time fluorine highly electronegative. এই দুটো কারণের জন্য কি হবে, যখন রিঅ্যাকশন হবে তিনটে সিচুয়েশন হবে। ফার্স্ট সিচুয়েশন রিঅ্যাকশন ভিগোরাসলি হতে শুরু করবে। সেকেন্ড সিচুয়েশন রিঅ্যাকশন এতটা ভায়োলেন্টলি হবে, এতটা এক্সোথার্মিসিটি হবে যে প্রচুর হিট তৈরি হবে। আর থার্ড সিচুয়েশন রিঅ্যাকশন আউট অফ কন্ট্রোল হয়ে গিয়ে দিওয়ালি হয়ে যেতে পারে ল্যাবরেটরির মধ্যে। সো এক্সপ্লোশনকে অ্যাভয়েড করার জন্য ফ্লুরিনেশনকে অত্যন্ত সফটলি ডিল করতে হবে। ডাইরেক্টলি যেরকম ভাবে ক্লোরিনেশন, ব্রোমিনেশন, আয়োডিনেশন করছি, HI দিয়ে দিচ্ছি, HBr দিয়ে দিচ্ছি, ব্রোমিন দিয়ে দিচ্ছি, ক্লোরিন দিয়ে দিচ্ছি, ওর উপরে ফ্লুরিন দিয়ে দেবো, তাহলে হয় না। ফ্লুরিনেশন করার জন্য কি করে মেথডটা ইউজ করা হয়? প্রথমে একটা ধরো পুরো হ্যালো অ্যালকেন নিয়েছি, যে কোনো একটা হ্যালো অ্যালকেন নিয়েছি, তাকে ডাইরেক্টলি ফ্লুরিন দিতে পারবো না, HGTF2 দেওয়া হয়। HGTF2 এই কারণে দেওয়া হয়, ফ্লুরিন মার্কারের প্রেজেন্সে সফটটা, মার্কার ইজ আ সফট মেটাল, লিকুইড মেটাল, তার প্রেজেন্সে ফ্লুরিনও সফটলি বিহেভ করে। তাই এই অবস্থায় HGTF2 দিলে এখান থেকে ফ্লুরিনেশন পসিবল, এখান থেকে F- একই হবে। এখানে যখন হ্যালোজেন এক্সচেঞ্জ হয়েছে, এখানে হ্যালোজেন এক্সচেঞ্জই হচ্ছে,
F মাইনাসটা Cl মাইনাসকে রিপ্লেস করছে, H2Cl2 হচ্ছে আর ফ্লুরিনেশন হচ্ছে। কিন্তু এখানে যা ইচ্ছা দিতে পারতাম, NaI জায়গায় KI ও দিতে পারতাম, রিঅ্যাকশন হয়ে যেত। এখানে স্পেসিফিক্যালি ফ্লুরিনকে দিতে গেলে মার্কারির সঙ্গে অ্যাসোসিয়েটেড করে দিতে হবে, বিকজ মার্কারি বিং আ সফট মেটাল ফ্লুরিনকে সফট করে দিচ্ছে, আদারওয়াইজ ঝামেলা হয়ে যাবে, মানে এক্সোথার্মিক হয়ে যাবে রিঅ্যাকশন, এক্সপ্লোশন হয়ে যাবে। অথবা সিলভার দিতে হবে, কন্ডিশন মেটাল গুলো দিতে হবে। CH3 এর উপর AgF দিলাম, একইভাবে হ্যালোজেন এক্সচেঞ্জ হলো CH3F, সেইভাবে করা হয় ফ্লুরিনেশন থ্রু সোর্স সিলেকশন। ক্লিয়ার? নামগুলো ক্লিয়ার? লাস্ট স্লাইডে আসছি ফর প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন। হুন্সডিকার রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনটাতে কি হচ্ছে, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড সিলভার সল্ট। কেমন করে বন্ডিংটা থাকে দেখে নাও, CH3 C ডাবল বন্ডেড ও ফার্স্ট ওটা ডাবল বন্ডে আছে, সেকেন্ড ওটা সিঙ্গেল বন্ডে আছে, তার সঙ্গে Ag আছে। তো CH3COO Ag এটা হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিডের অ্যানায়ন, অ্যাসিটেট অ্যানায়ন, তার সঙ্গে আছে সিলভার সল্ট। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার সল্টে ব্রোমিন মলিকিউল যখন দেওয়া হচ্ছে, মানে Br2 দেওয়া হয়েছে, এই পার্টটা AgBr তৈরি করে আউট হয়ে গেছে, এই পার্টটা কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে আউট হয়ে গেছে, এই CH3 এর সঙ্গে এই ব্রোমিন জয়েন করে গেছে। হুন্সডিকার রিঅ্যাকশন, রিঅ্যাকশনটাতে যেহেতু CO2 আউট হয়ে যাচ্ছে ফ্রম কার্বক্সিল গ্রুপ, এটাকে বলে ডিকার্বক্সিলেশন। মেকানিজম ওয়াইজ রিঅ্যাকশনটা হচ্ছে ডিকার্বক্সিলেশন, কারণ কার্বক্সিল গ্রুপ হচ্ছে এটা C ডাবল বন্ডেড ও সিঙ্গেল বন্ডেড ও, এই কার্বক্সিল গ্রুপ আউট হচ্ছে অ্যাজ কার্বন ডাই অক্সাইড, এটাকে বলে ডিকার্বক্সিলেশন। লাস্ট রিঅ্যাকশন হচ্ছে সিমোনিলি রিঅ্যাকশন, এই সেম রিঅ্যাকশনটাতে ব্রোমিনেশন না করে আয়োডাইজেশন করলে এটাকে বলে সিমোনিলি রিঅ্যাকশন, এটাও ডিকার্বক্সিলেশন, সেম রিঅ্যাকশন। সো সিলভার সল্ট অফ অ্যাসিটিক অ্যাসিডে ব্রোমিনেশন করলে হুন্সডিকার, আয়োডিনেশন করলে সিমোনিলি। ব্রোমিন CCl4 দিয়েছি, এখানে আয়োডিন CCl4 দিয়েছি, ক্লিয়ার? বাকিটা অ্যাজ আছে। এখানে আমরা হ্যালো অ্যালকেনের প্রিপারেশনটা পুরোপুরি শেষ করছি। ওয়েডনেসডে যে ক্লাস থাকছে, তো ওয়েডনেসডে ক্লাসটা কি ঠিক আছে 9 থেকে 12 থাকবে। ওইটাতে আমরা হ্যালো অ্যারিনটা পুরো আমার টার্গেট আছে শেষ করব, মানে ওই ক্লাসে হ্যালো অ্যারিনের প্রিপারেশনটা শেষ করব। হ্যালো অ্যারিনের প্রিপারেশন খুব একটা বড় নয়, হ্যালো অ্যারিনের 5-6টা স্লাইড আছে প্রিপারেশনের মধ্যে, তো ছোট প্রিপারেশন, মানে বেশি প্রিপারেশনের রিঅ্যাকশন। হ্যালো অ্যারিনের প্রিপারেশন আর হ্যালো অ্যারিনের প্রপার্টি, পুরো হ্যালো অ্যারিনটা শেষ করব ওয়েডনেসডে ক্লাস। তাহলে বাকি থাকবে শুধু হ্যালো অ্যালকেনের রিঅ্যাকশন গুলো, যেখানে SN1 রিঅ্যাকশন আর SN2 রিঅ্যাকশন, এলিমিনেশন রিঅ্যাকশন, এরকম কাইন্ড রিঅ্যাকশন। ঠিক আছে, মানে আর দুটো ক্লাসে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে। কামিং ওয়েডনেসডে ক্লাসটাতে আমরা হ্যালো অ্যারিনটা পুরো শেষ করব। চ্যাপ্টারটা 4টে ভাগে ডিভাইডেড: হ্যালো অ্যালকেনের প্রিপারেশন, হ্যালো অ্যারিনের প্রিপারেশন, হ্যালো অ্যালকেনের প্রপার্টি, হ্যালো অ্যারিনের প্রপার্টি। তো নেক্সট ক্লাসটাতে আমরা হ্যালো অ্যালকেনের, আজকে হ্যালো অ্যালকেনের প্রিপারেশনটা হলো, হ্যালো অ্যারিনের প্রিপারেশন আর প্রপার্টি পুরোটা একসাথে শেষ করব। তাহলে শুধু হ্যালো অ্যালকেন গুলোর প্রপার্টি পার্টটা হবে, যেখানে SN1 রিঅ্যাকশন, SN2 রিঅ্যাকশন আর এলিমিনেশন রিঅ্যাকশনের মেকানিজম ওয়াইজ এটা পুরো ক্লাস। ঠিক আছে, সো কামিং ওয়েডনেসডে ক্লাস আছে, তারপরে মানডেতে ক্লাস ছুটি হচ্ছে, তারপরে মানডেতে ইউজুয়াল ক্লাস। কামিং ওয়েডনেসডে পরে ছুটি থাকবে, কামিং ওয়েডনেসডে 9:30 তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।